রাত প্রায় 10:30 বেজে গেলে তনয়া দেবী রেগে ফেটে পড়লেন। দীপকবাবু এর মধ্যে কমপক্ষে 6 থেকে 7 বার ফোন করেছে রুমের বাবা অশোক বাবুকে, কিন্তু তার মধ্যে একবার ফোন ধরে উনি বলেছিলেন তিস্তার নাকি তখনও খাওয়া হয়নি। না, আর দেরি করা ঠিক হবে না মনে করে নয়নকে নিয়ে দীপকবাবু গাড়ি ছুটিয়ে মেয়েকে আনতে গেলেন। রুমের বাড়ি এসে দেখলেন তখনও পার্টি চলছে। অশোকবাবু তিস্তার বাবাকে দেখেই বললেন, আরে আপনি, আমি যেতাম তো। না, আসলে তিস্তার মা চিন্তা করছে, তিস্তা এত রাত পর্যন্ত আমাদের ছাড়া বাড়ির বাইরে কখনো থাকেনি তো তাই। আরে মেয়ে বড় হচ্ছে, একটু ছাড়ুন, এত নিয়মে রাখলে দেখবেন মেয়ে বিগড়ে যাচ্ছে। যাই হোক চলুন, তিস্তারা সকলেই রুমের ঘরে আছে। না ঠিক আছে, আপনি গেস্ট সামলান, আমি যাচ্ছি। আচ্ছা বেশ, সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকের ঘরটা রুমের। দীপকবাবু আর কথা না বাড়িয়ে নিজেই উঠে এলেন সিঁড়ি বেয়ে। অশোকবাবুর কথায় উনি যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন। এমন জানলে মেয়েকে আসতেই দিতেন না উনি। যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে ঘরের সামনে আসতে দেখলেন ভেতর থেকে দরজা বন্ধ। ইতস্তত করেও নক করলেন উনি। রুম এসে দরজা খুলতেই বলে উঠল, আরে আঙ্কেল আপনি? একটু যেন থতমত ভাব রুমের। দীপকবাবু বাইরে থেকেই বললেন, তিস্তাকে ডাকো, ওকে নিতে এসেছি। কিন্তু কাকু, মানে তিস্তা তো ঘুমিয়ে পড়েছে। পার্টিতে এসে ঘুমিয়ে পড়ল? কোথায় ও? না মানে মনে হয় ক্লান্ত ছিল, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। দীপকবাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন। সামনে একটা সাদা স্বচ্ছ পর্দা। পর্দার ওপারে উনি দেখতে পেলেন রুমের ঘরে আরো 3টে ছেলে, আরো 2টো মেয়ে রয়েছে। প্রত্যেকেই যেন ঝিমোচ্ছে। ব্যাপারটা ঠিক সুবিধে ঠেকল না দীপকবাবুর। উনি একটু অপেক্ষা করে বাইরে থেকে বলে উঠলেন, ভেতরে আসছি আমি, দেরি হয়ে যাচ্ছে নয়তো। রুমের উত্তরের অপেক্ষা না করেই ওর ঘরে চলে এলেন দীপকবাবু। ঘরে ঢুকতেই একটা গন্ধ নাকে ঠেকল ওনার। বাতাসটা যেন বড্ড ভারী, ধোঁয়াশা মতো হয়ে আছে ঘরটা। অভিজ্ঞতার দ্বারা উনি বুঝলেন কি হয়েছে এখানে। রুমের বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক বসে রয়েছে, কেউ ঝিমোচ্ছে, কেউ বা ঢুলছে। তার মধ্যে তিস্তা সোফায় অদ্ভুতভাবে শুয়ে রয়েছে, যেন মনে হচ্ছে ও ওর নিজের বাড়িতে আছে। দীপকবাবু কাউকে কিছু না বলে তিস্তার কাছে গিয়ে ডাকলেন, তিস্তা, কি রে? এই তিস্তা, ওঠ। ভাবলেশহীনভাবে তিস্তা শুয়েই রইল। দীপকবাবুর এবার একটু সন্দেহই হলো। রুমের উদ্দেশ্যে বলে উঠলেন, সত্যি করে বলো তো রুম, ও কি এমনি ঘুমিয়েছে নাকি কিছু খেয়েছে? না মানে আঙ্কেল। না মানে করছিস কেন? বলে দে না সত্যিটা। ওদের মধ্যে একটা ছেলে বলে উঠল, আহ সায়ক, চুপ কর না একটু। দাঁড়ান আঙ্কেল, আমি দেখছি তিস্তাকে। রুম এবার ঠেলাগুতো যা পারল দিয়ে বলল, তিস্তা, এই তিস্তা ওঠ, দেখ আঙ্কেল নিতে এসেছেন তোকে। কিন্তু তিস্তা একইভাবে শুয়েই থাকলো। শ্বাস প্রশ্বাস না চললে বোঝাই দায় ও বেঁচে আছে। দীপকবাবু এবার কড়া গলায় জিজ্ঞেস করলেন, ঘরে ঢুকে তোমরা মদ গাঁজা খাচ্ছ? ছি, অনেক ভরসা করে তোমার জন্মদিনের পার্টিতে পাঠিয়েছিলাম রুম, আর তুমি কি না? গিটার হাতে একটা ছেলে বলে উঠল, এই যে শুনুন, আপনার মেয়ে বাচ্চা নয় যে আমরা খাইয়েছি, ও তো নিজের স্বেচ্ছায় এগুলো খেয়েছে। আমি তো বলিনি ওকে খাইয়েছ, আমি তোমাদেরকে বললাম। তা তোমরা যে এসব ঘরে বসে করছো রুম, এগুলো তোমার বাড়ির লোক জানেন? সেটা আপনাকে ভাবতে হবে না, বাড়িটা আপনার নয় যে আপনি এই কথাগুলো বলতে পারেন। এই জন্য রুম দেখ, এসব মিডল ক্লাস পাবলিকদের ইনভাইট করলে কি হয়, পুরো পার্টিটাই মাটি করে দিল। বাহ, কি শিক্ষা তোমাদের। দীপকবাবু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিস্তাকে পাজাকোলা করে নিয়ে বেরিয়ে যাবার আগে রুমের দিকে তাকিয়ে বললেন, আজকের পর থেকে আমার মেয়ের ধারে কাছে আসারও চেষ্টা করবে না। আমরা সত্যি মিডল ক্লাস, তোমাদের মতো হাই লেভেলের আপার ক্লাস হতেও চাই না। ওনার ব্রহ্মতালু জ্বলে যাচ্ছে। গাড়ি নিয়ে আস্তে আস্তে দেখেছিলেন রুমদের বাড়ির আর একটা গেট আছে বাড়ির পেছনের দিকে। সিঁড়ি দিয়ে নেমে উনি পেছনের দিকে চলে এলেন। পেছনের দিকে একটা ছোট্ট বাগান, বাগানের মধ্যে একটা দোলনা, আর বাগানের শেষ প্রান্তে একটা ছোট গেট। উনি ওটা দিয়ে বেরিয়ে এলেন। গাড়িতে তিস্তাকে কোলে করে নিয়ে তুলতেই নয়ন জিজ্ঞেস করে, এ বাবা, তিস্তার কি হয়েছে কাকু? কিছু না, ঘুমিয়ে পড়েছে। দীপকবাবুর উত্তরটা নয়নের ঠিক মনোপুত হয় না। তিস্তা কি বাচ্চা মেয়ে নাকি যে ঘুমিয়ে পড়বে যেখানে সেখানে? কিন্তু আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় নয়ন। দরজা খুলে তনয়া দেবী দেখেন তিস্তাকে পাজাকোলা করে দাঁড়িয়ে আছেন দীপকবাবু। আতকে ওঠেন তনয়া দেবী, কি হয়েছে ওর? তিস্তা, এই তিস্তা, আহ ঘরে চলো, ও ঠিক আছে একদম। দীপকবাবু খুব বুদ্ধি সহকারে তনয়া দেবীকে নিয়ে ঘরে চলে আসেন। ঠিক করেন এসব কিছুই বলবেন না উনি। যা মাথা গরম ওনার, কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। ঘরে ঢুকে উনি তনয়া দেবীর উদ্দেশ্যে বললেন, ওখানে খাবার খেয়ে শরীর খারাপ করছিল, তাই ওনারা ওষুধ দিয়েছেন, ঘুমিয়ে পড়েছেও।
কিন্তু তনয়া দেবী মায়েরা সব বুঝতে পারেন। তাছাড়া তিস্তার কাছ থেকে কেমন যেন গন্ধ আসছে, পারফিউমের গন্ধটাও সেটাই চাপা পড়ে গেছে। উনি একটু থেমে বললেন, সত্যি করে বলো, ও কি খেয়েছে? আমি কিন্তু গন্ধ পাচ্ছি। আজ রাতে আর এই নিয়ে ঝামেলা করো না তনয়া, কাল সকালে তিস্তার সাথে এই নিয়ে কথা হবে। তনয়া দেবীও ঠিক করলেন যে কাল সকালে মেয়েকে উচিত শাস্তি দেওয়া হবে। রাতটুকু ভেবে নিয়ে বরং আগামীকাল সকালে যা করার করবেন উনি। তিস্তাকে ইতিমধ্যে দীপকবাবু তিস্তার ঘরে শুইয়ে দিয়ে এসেছেন। সেই রাতটা কোনো মতে এক প্রকার নির্ঘুম অবস্থায় কাটল দীপকবাবু আর তনয়া দেবীর। ওনারা এটাই ভাবছেন যে মেয়ে এতটা অধঃপতনে গেল কিভাবে। ওনারা তো কিছুই বোঝেননি। এদিকে তিস্তা জানতেও পারল না ও নিজের ঘরে ঘুমাচ্ছে। বেশ সকাল সকাল ঘুম ভাঙল তিস্তার, মাথাটা ভার হয়ে আছে। গায়ে সেই কালকের রুমের বার্থডে পার্টিতে যাবার পোশাকটাই, কিন্তু ঘরটা খুব চেনা চেনা লাগছে। আর এটা তো ওরই ঘর, ও কখন এলো কিছু মনে করতে পারছে না তিস্তা। খিদের জ্বালায় পেটে ছুঁচো ছুটছে যেন। তবে কি রুমরা এই অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেছে? রুমকে একটা ফোন করবে? না থাক, কিন্তু বাবা মা তাকে ডাকেনি কেন? হাজার রকমের চিন্তা মাথায় আসছে, কিন্তু কোনো উত্তরও পাচ্ছে না। ঘড়ির দিকে তাকাতে দেখলো 5:30 বাজে। তার মানে মারা উঠে পড়েছে। যাক, প্রতিদিন সকালে মা ডাকতে আসে, আজ না হয় ও নিজে উঠেই তাক লাগিয়ে দেবে মা বাবাকে। চটপট ড্রেস পাল্টিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তনয়া দেবী সোফায় বসে শূন্য দৃষ্টিতে হাতে চায়ের কাপটা ধরে জানলার দিকে তাকিয়েছিলেন। দীপকবাবুও কাছেই বসে আছেন। তিস্তা এই অবস্থায় সিঁড়ি দিয়ে নেমেই বলল, গুড মর্নিং। দেখো, আজ না ডাকতেই উঠে পড়েছি। তা ভালোই করেছিস, বস, কথা আছে। তোর মা যা যা জিজ্ঞেস করবে সঠিক জবাব দিবি। ওর সাথে আমার কথা বলতেই ঘেন্না করছে, আমার মেয়ে হয়ে। ছি! তিস্তা এবার খানিক ভ্যাবাচেকা খেয়ে গেল। কি হলো ব্যাপারটা? মা কি আন্দাজ করেছে রুমদের বাড়িতে কাল কি হয়েছে সেসব, নাকি আরও অন্য কিছু? এবার দীপকবাবুই বলে উঠলেন, আহ তনয়া, এখন এসব বলার সময় নয়। জানতে চাও আমাদের অগোচরে ও আর কি কি করেছে? মেয়ে বলে গায়ে হাত তুলতে পারছি না। আমি চাই না ওর সাথে কোনো রকম কথা বলতে। বাবা, আমি। চুপ, একদম চুপ। ওই মুখ দিয়ে বাবা ডাকতে লজ্জা লাগছে না তোর? বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে মদ গাঁজা কিছু খেতে বাকি রাখলি না তুই? তোর বাবা যদি কাল না নিয়ে আসতো তাহলে ওরা তো তোকে পৌঁছে দিত বলে মনে হয় না? কিরকম বন্ধু তোর? এক ঘরে ছেলে মেয়ে বসে মদ গাঁজা খাস? বিশাল হাই সোসাইটিতে বিলং করিস নাকি? শুধু এসব ছাইপাশি খেয়েছিস নাকি ওই ছেলেগুলোর সাথে? মা, ওই মুখ দিয়ে মা বলে আমাকে ডাকিস না, আর ঘেন্না করছে আমার। কত আশা ছিল তোর প্রতি, সব মাটিতে মিশিয়ে দিলি এভাবে। তোকে ভরসা করে পাঠিয়েছিলাম, সেই ভরসাটুকু রাখতে পারলি না। তনয়া, ওর সাথে এত কথা বলে লাভ নেই। ও যে কাজ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে বলে দাও আজ থেকে ওর কোথাও বেরোনো বন্ধ। যে ফোনটা দরকারে দিয়েছিলাম সেটাও ফেরত নিচ্ছি আমি। ও পড়াশোনা করতে চাইলে করুক, কিন্তু ঘরে বসেই। দরকার হলে টিউশন টিচার ঘরে আসুক। কলেজে আমি কথা বলে নেব। শুধু পরীক্ষা দিতে যাওয়া ছাড়া ওর কলেজ যাওয়ার দরকার নেই। বাবা প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি খেয়েছিলাম, মানছি, আমার ভুল। আসলে ওরা সকলে খেয়ে দেখেছে, আমার মনে হলো আমিও দেখি। আমার ভুল হয়ে গেছে মা। মা প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ভালো রেজাল্ট করবই। কলেজ যাওয়া বন্ধ করে দিও না প্লিজ বাবা। আমার ফোন লাগবে না। দরকার হলে তুমি কলেজে খোঁজ নিও আমি পড়াশোনা করছি কিনা। রুমের সাথে মেশা বন্ধ কর। ওই মেয়েটা বকে যাওয়া পুরো। তোর সাথে ওর কোনো দিক দিয়েই মেলে না। মায়ের কথা শুনে তিস্তা একটু থমকালো। রুম তোর বেস্ট ফ্রেন্ড, ওর জন্য তিস্তা জীবনের অন্য মানে খুঁজে পেয়েছে। নয়তো এই মায়ের আঁচল ধরে সারা জীবন থাকতে হতো। কিন্তু এই মুহূর্তে ও যদি বলে এসব কথা, তাহলে আর রক্ষে নেই। না, এই ন্যাকা কান্নাটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না মন গলে এদের। বলিহারি যাই ঘুমের। কাল বাবা এলো, তিস্তা জানতেও পারলো না। ধুর, যাগ্গে। কি রে, কথা কানে যাচ্ছে না? মা কি বললো শুনতে পাসনি? বেশ, তোমরা যা চাও তাই হবে। ওর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। তনয়া দেবী হঠাৎ বলে উঠলেন, ফোন কর ওকে, বল এই কথাগুলো আমাদের সামনেই, তবে এই বারের মতো ক্ষমা করতে পারি। তিস্তা পড়ল মহা ফাপড়ে। রুমকে তোর চাই, ওই তো ওকে বাঁচার মানে দেখিয়েছে। কিন্তু এখন এসব বললে কি যে ভাববে ও। কিন্তু না করে উপায় নেই। মা বাবা যেভাবে ধরেছে। কিন্তু এত সকালে যদি ঘুমোয়? ঠিক আছে, 8টা নাগাদ ফোন করবি আমাদের সামনে।
সকাল 8:30 নাগাদ রুমকে পেল তিস্তা। ফোন করার আগে ও অলরেডি মেসেজ করে জানিয়ে দিয়েছে রুমকে, আমি তোকে যা যা বলবো শুনে নিবি, ঝামেলা হয়ে গেছে বাড়িতে। আর হ্যাঁ, ফোনটা হয়তো লাউডে থাকবে, এমন কিছু বলিস না যাতে মারা বুঝে যায় তুই জানতিস। যা বলার কলেজে বলবো, আর প্লিজ ডোন্ট মাইন্ড। দুবার রিং হতেই ফোন ধরল রুম। কিরে তিস্তা, কতবার ফোন করেছি তোকে সকাল থেকে, ফোন তুলছিস না, এখন আবার কাকিমার ফোন থেকে ফোন করছিস? ঠিক আছিস তো তুই? তিস্তা মনে মনে ভাবল, ওরে নাটুকে রে, জমিয়ে দিয়েছে পুরো। কিন্তু মুখে খুব অস্থির ভাব নিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। আর শোন, আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করিস না, মা বাবাকেও চাই না, আমি ওদের কথা রাখতে চাই। মানে এই কেন তিস্তা? তনয়া দেবী ফোনটা তিস্তার হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে কেটে দিলেন। এবার নিজের ঘরে যা, আমি খাবার দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু ঠিকই খবর পাবো তুই ওর সাথে মিশছিস কিনা, তাই আমার আড়ালে যোগাযোগ করলে আর আমি যেদিনই জানতে পারবো পড়াশোনা বন্ধ করে দেব, কথাটা মাথায় রাখিস। তিস্তা মাথা নিচু করে মায়ের কথা শুনে সিঁড়ি দিয়ে উঠে গেল। মনে মনে রাগে ফুঁসছেও, সত্যি মিডল ক্লাস মেন্টালিটি। ও কি বাচ্চা, কি মনে করে মা? ওর ইচ্ছে হলেও আবারও মিশবে, দেখা যাক কে কি করতে পারে। কলেজের বাইরে টিকটিকি গিরি তো ফলায় নয়নকে দিয়ে। কলেজে কি করবে? খুব বেশি হলে ওরই বন্ধুদের ফোন করবে, ম্যামদের কাছে খোঁজ নেবে। যাক না, তিস্তার ওটা নিজের কলেজ, কোথায় কথা বলা যায় না যায় ও ভালোই জানে। এত বেঁধে রাখার শক্ত, যা বলেছে এতকাল তাই করে এসেছেও, আর এটাই ওর চরম ভুল জীবনের। এবার থেকে নিজের মতো চলবেও। কি যেন বলল মা ওকে, ওই ছেলেদের সাথে, মানে কি বলতে চেয়েছিল, শুয়েছে কিনা তিস্তা? হ্যাঁ, তবে ওই ছেলেদের সাথে না, নয়নের সাথে আবারও শোবেও। তুরুপের তাস নয়ন, শরীর দিয়ে ওকে কিভাবে বসে রাখা যায় তিস্তা ভালোই জানে। প্রায় সপ্তাহখানে কেটে গেছে। তিস্তা এখন ঘরে একরকম, কলেজে একরকম। মা বাবার সামনেও যতটাই বাধ্য, কলেজে ঠিক ততটাই অবাধ্য। রুমের সাথে কলেজের ক্যান্টিনের পাশে একটা পুরনো ঘরের সামনে গল্প করেও। এ পাশটায় তেমন কেউ আসে না, কি নাকি একটা মেয়ের রেজাল্ট খারাপ হওয়ার জন্য গলায় ওড়নার ফাঁসি দিয়ে ঝুলে পড়েছিল এই ঘরটায়। কলেজে প্রথম দিন এসেই শুনেছিল ও। এদিকে সেই ঘটনার পর থেকে এই ক্লাসরুমটা বন্ধ অবস্থাতেই পড়ে আছে। কলেজ কর্তৃপক্ষ কেন সারায়নি ঘরটা কে জানে। তাই যে কোনো কারণেই হোক, এদিকটা নিতান্ত দরকার ছাড়া কেউ আসে না। তাই সব দিক থেকেই এই জায়গাটা খুব সেফ তিস্তার জন্য। রুম সেদিনের ফোনের কথাগুলো শোনার পর কোনো রকম রাগ করেনি দেখে তিস্তার আরও ভালো লেগেছে। সত্যি বন্ধু হবে এরকম। ক্লাসে পাশাপাশি না বসলেও পরপর দুটো বেঞ্চে বসে ওরা। রুম ওকে বুঝিয়েছে বাড়িতে তিস্তা যেমন চুপ আছে থাকুক, কলেজে এসে না হয় বাঁধন ছাড়া হবে, আর নয়নকে হাতে রাখলে কলেজ বাঙ্ক করে ঘুরতেও যাওয়া যাবে। তাতে যদি নয়ন একটু ছোক করে তো করুক না। কথাটা রুম খুব ভালো বলেছে। আসলে তিস্তা নিজেও ভেবে দেখেছে সেটা। বাড়ি ঢুকলেই মনে হয় জেলখানা, কোনো স্বাধীনতা নেই। 19 বছর হয়ে গেছে ওর, তাও যেন মনে হয় 8-9 বছরের বাচ্চা। বিরক্ত লাগে ওর। আর তাইও ঠিক করেছে রুমের কথা মতোই বাড়িতে বাবা মায়ের অত্যন্ত বাধ্য হয়ে বিশ্বাস অর্জনটা সবার আগে জরুরি। আসলে কথায় আছে, যে দেবতা যে ফুলে তুষ্ট। যাগ্গে, রুমের বুদ্ধিতেই আজও নয়নের সাথে বেরোবে ঠিক করেছে। আসলে জেলখানার মতো বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল। তাই রুমি বলে যে নয়নের সাথে ঘুরে কলেজ শেষের সময় বাড়ি চলে যেতে, এতে কেউই সন্দেহ করবে না। তাছাড়া তিস্তার ইচ্ছে হচ্ছে শরীরটা খেয়ে ছুঁয়ে দেখুক। রুম আজ কোথায় যেন যাবে, তাই তিস্তা দেখলো আজ বেরোনোই ভালো। যেহেতু কলেজে চুড়িদার পরার নিয়ম, তাই ও অফ হোয়াইট কালারের চুড়িদারের সাথে রেড কালারের ওড়না নিয়ে বেরিয়ে এলো। এই চুড়িদারটা ওর খুব প্রিয়। তনয়া দেবী দরজা বন্ধ করতে এলে নয়ন বলে ওঠে, কাকিমা একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। একটু গাড়িটা রাখা যাবে? আসলে আমার একটা কাজ আছে, ভাবছিলাম যদি গাড়ি নিয়ে যাই, ফেরার পথে তিস্তাকে কলেজ থেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে দেরি করো না। না না কাকিমা, দেরি হলে কাজ না হলেও আসবো, আমার দায়িত্ব আছে তো। তিস্তা মনে মনে ভাবে, আরে বাস, সেই লেভেলের বুদ্ধি তো। যেই তিস্তা বলেছ যেতে চায় নয়নের সাথে, সঙ্গে সঙ্গে বুদ্ধি উদয় হয়ে গেছে। ও নয়নের কথা শুনে একটু মুচকি হেসে গাড়িতে গিয়ে বসলো। শহরের কোলাহল থেকে একটু দূরে তিস্তাকে নিয়ে নয়ন গাড়ি ছোটালো। গাড়ি যখন থামলো তখন ঘড়িতে 11:10 বাজে, মানে প্রায় 1 ঘন্টা দূরত্ব তিস্তার বাড়ি থেকে। এই জায়গায় তিস্তা আগে কখনো আসেনি। সত্যি অসাধারণ জায়গাটা, একটু গ্রাম মতন। সামনে যতদূর দেখা যায় সর্ষে ফুলের জমি, দু চোখ জুড়িয়ে যাচ্ছে, আকাশটা পুরো নীল। একটু দূরে পাশেই একটা খাল মতো, সেখানে বিভিন্ন রকম পাখি এসে বসছে। জমিগুলোর চারপাশে বেশ কিছু নারকেল গাছ, সুপুরি গাছ,
কিছু কাঠঠোকরাগুলো এসে ঠকঠক করে শব্দ করেই যাচ্ছে গাছের গায়ে। সেপ্টেম্বরের শেষের দিকে বলে অতটাও গরম নেই। মিথ্যে হাওয়ার চাদর যেন গায়ে জড়িয়ে আছে। সর্ষের জমির মধ্যেই একটা ছোট্ট উঁচু মতন একটা ছাউনির ঘর, আর খুব ভালো করে দেখলে দেখা যাচ্ছে বেশ দূরে গ্রাম। এত মনোরম দৃশ্য দেখে তিস্তা আবেগে ভেসে গেল। ছুটে এসে নয়নকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় আমাকে আনার জন্য। তোমার ভালো লেগেছে? খুব, আমার এই রকম জায়গা এত সবুজ খুব ভালো লাগে। আমি একটু টেনশনে ছিলাম, তোমার যদি ভালো না লাগে। আসলে এখানে আরও নিয়ে এলাম যাতে শহরের মধ্যে কেউ আমাদের দেখে না ফেলে, তাহলে মুশকিল হয়ে যেত। এখানে তোমাকে কেউ চিনবে না। তুমি এর আগে এখানে এসেছো? অনেকবার। আমার এখানে ওই গ্রামের মধ্যে একটা বন্ধু থাকে। এই যে জমিটা দেখছো, এই জমিটা ওর বাবা কাকার। ওহ বাহ, এভাবে এত কাছ থেকে সর্ষের ফুল সমেত জমি কখনোই দেখিনি। ওই জমির মধ্যে ছাউনির ঘরটায় যাবে নাকি? না না, কেউ যদি দেখে, কিছু বলে যদি। আরে আমি বললাম না বন্ধুর এটা। আচ্ছা দাঁড়াও। নয়ন ওর পকেট থেকে ফোন বের করলো। বেশ কয়েকবার ফোন করায় ফোনের ওপাশ থেকে যে ধরলো তার উদ্দেশ্যে নয়ন বলে উঠল, আরে ভাই সরি রে, সত্যি অনেকদিন যোগাযোগ করতে পারিনি। বলছি তুই কি বাড়িতে নাকি কাজে? তাহলে একটু আয় না, তোদের ওই সর্ষের ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি আমি। না না, তুই আয় আগে, তারপর বলছি। ফোনটা রেখে নয়ন তিস্তাকে বলে, আসছে ওই বন্ধুটা। খানিক পরে তিস্তা দেখে একটা কালো রোগা মতো ছেলে নয়নের দিকে, একটু লম্বাই হবে হয়তো, জামার বোতাম লাগাতে লাগাতে আসছে। সামনে এসে বলল, বাবা কতদিন পর রে, পাত্তাই নেই, ছিলিস কোথায়? তোর সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে আলাপ করিয়ে দিই। এই হলো তিস্তা, আমি ওদের গাড়ি চালাই, এক কথায় ওদের বাড়ির ড্রাইভার বলতে পারিস। আর তিস্তা, এই হলো জয়, আমার বন্ধু। জয় আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নয়নকে একটু জোর করে থামিয়ে দিয়ে বলল, ওদিকে চল, কথা আছে। মিনিট দুয়েক পর হাসতে হাসতে তিস্তার দিকে এগিয়ে এসে নয়ন বলল, চলো, কাজ হয়ে গেছে। ওই ঘরটা ফাঁকাই আছে। ওর কাকারা, ওর বাবা মা সকলে মিলে দীঘা গেছে ঘুরতে। ঘরে শুধু ওর বউ আর ওর ছেলে, তাই তোমার চিন্তা নেই, এখানে কেউ আসবে না। তিস্তা তাও একটু ইতস্তত করছিল। জয় ইতিমধ্যে ফিরে গেছে। তিস্তাও আর সময় নষ্ট না করে ফাঁকা জমির মধ্যে ছোট্ট ঘরে নয়নের সাথে চলে এলো। ঘরে ঢুকতেই দেখলো একটা তক্তপোষ আর জলের একটা পাত্র ঘরের একদিকে রাখা, আর কিছুই নেই। নয়নের কাছ থেকে জানলো এই ঘরগুলো নাকি বানানোই হয় রাতে পাহারা দেবার জন্য, যাতে কেউ শস্য চুরি করতে না পারে। তক্তপোষে বসে সামনে তাকাতেই তিস্তার মনে হলো কম্পিউটারের ডেস্কটপের কোনো ওয়ালপেপার যেন। নয়ন ওর একটু কাছে এসে বসতে তিস্তার গাটা শিরশির করে উঠল। একটু সহজ হবার জন্যই ও জিজ্ঞেস করে উঠল, জয়দাকে কি বললে তখন পাশে ডেকে নিয়ে গিয়ে? নয়ন আরও একটু কাছে এগিয়ে এসে ফ্যাসফ্যাসে গলায় বলল, বললাম তিস্তাকে নিয়ে একটু ওই ঘরে যাব। কেন, জিজ্ঞাসা করেনি তোমাকে? জানি তোমাকে আদর করব। নয়ন নিজেকে আর সামলাতে পারল না। জোর করে তিস্তার দুই হাত দুদিকে প্রসারিত করে দুরন্ত গতিতে চুড়িদারের উপর দিয়ে মাথাটা চেপে ধরল। একটু নড়ে উঠল তিস্তা। মনে প্রাণে প্রচণ্ড তৃপ্তি পাচ্ছেও। ভেসে গেল দুজন নারী পুরুষ। দিন দুপুরে আদিমতম খেলায় রপ্ত হলো দুজনে। একে অপরের সমস্ত বর্ণ গন্ধ চিনে নিল যেন যেন কতকালে তৃষ্ণার্ত দুটো চাতক পাখি। এদিকে তাদের এই রূপ কার্যকলাপে সাক্ষী স্বরূপ যে রেকর্ড থাকলো, সেটা এরা কেউই জানল না। সেদিন যথাসময়ে তিস্তা বাড়ি ফিরে এলেও সেই মুহূর্তের ঘটে যাওয়া কিছুক্ষণের ঘটনা ওর জীবনটা পুরো পাল্টে দিল। তনয়া দেবী বা দীপক বাবু কেউ জানলেনই না তিস্তা সেদিন কলেজ যায়নি, বরং যাকে বিশ্বাস করে তিস্তার সাথে পাঠিয়েছিলেন ওনারা, সে বিশ্বাসের অপব্যবহার করে পেছনে ছুরি মেরেছে। প্রথম বর্ষের পরীক্ষার আর তখন 2-2.5 মাস বাকি। তিস্তা অভিক স্যার ছাড়াও আরও অন্য একজনের কাছেও টিউশন পড়ে, কাকুলি ম্যাম। বছর 40-এর এই টিচার কলেজের প্রফেসর বলেই হয়তো খুব রাগী। এই ম্যামের ক্লাস কোনোভাবে তিস্তা চাইলেও মিস করতে পারে না। তাহলে ম্যাম বাড়িতে ফোন করে খোঁজ নেন। প্রতি সোমবার সকাল 7টায় তিস্তার এই টিউশনটা থাকে। আজ টিউশনে গিয়ে তিস্তা দেখতে পায় নতুন একজন পড়তে এসেছে বছরের এই অর্ধেক সময়। কিন্তু কাকুলি ম্যাম তো তেমন নন যে যখন খুশি যে কেউ এলেই ওনার টিউশনিতে ঢুকে পড়তে পারবে। এসবই চিন্তা করতে করতে কাকুলি ম্যাম ঘরে ঢুকলেন। সকলের উদ্দেশ্যে উনি জানালেন, শোনো, এ হলো দীপ্ত, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওর বাবার হঠাৎ এখানে ট্রান্সফার হবার জন্য ওকে চলে আসতে হয়। আজ থেকে তোমাদের সাথেই পড়বেও। পরীক্ষার আগে যদি পড়াশোনা সংক্রান্ত ওর কোনো অসুবিধে হয় তাহলে সকলে ওকে হেল্প করবে, এটাই বলার ছিল। তিস্তা ভাবতে বসে, অদ্ভুত তো, এমন আবার হয় নাকি? দুম করে বাবার ট্রান্সফার হয়ে গেল, সেও কলেজে ভর্তি হয়ে গেল, তাহলে এতদিন কোথায় ছিল? যাকগে, মরুকগে। দীপ্ত নামের ছেলেটি দরকারের থেকে একটু বেশি কথা বলে। কাকুলি ম্যামের সাথেও এমনভাবে কথা বলছে যেন কত দিনের চেনা। টিউশন শেষ হবার পর ম্যাম তিস্তাকে ডেকে বললেন,
তিস্তা, তোমার নোটসের খাতাটা ওকে দাও, ও জেরক্স করে নিক। তোমার হাতের লেখা ভালো, ওর বুঝতে সুবিধে হবে। আচ্ছা ম্যাম। তিস্তা ম্যামের কথা অনুযায়ী খাতা দিয়ে বেরিয়ে এলো। এই টিউশনে ওর কাছের বন্ধু স্নেহা। স্নেহার কাছে এগিয়ে এসে তিস্তা বলল, ওই দীপ্ত নামের ছেলেটাকে ম্যাম একটু বেশি আগলাচ্ছে না? হ্যাঁ, সে তো আগলাবেই, দীপ্তর বাবা ম্যামের বন্ধু হয়। তাই বল, তুই কিভাবে জানলি? এই, আমার কাছে সব খবর থাকে জানিস না। সে আর বলতে, তুই শালা আগের জন্মে রিপোর্টার ছিলিস, এই জন্মেও আছি। দুজনে দুজনের কথায় হেসে উঠল। হে তিস্তা। তিস্তা তাকিয়ে দেখলো দীপ্ত ওদের দিকেই আসছে। বলো। খুব সুন্দর তোমার নামটা, তাই ডাকলাম। তিস্তা দেখলো দীপ্তর মুখে একটা অদ্ভুত হাসি। কে জানে কেন তিস্তার গা জ্বলে গেল। ও তাড়াতাড়ি পাশ কাটানোর জন্য বলে উঠল, আমার একটু তাড়া আছে, আজ যাই, পরে কথা হবে। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, তার দরকার নেই। আরে চলো, এই সুযোগে তোমার বাড়িটাও চেনা হয়ে যাবে। উফ, এ তো আচ্ছা জ্বালা। ওর এই গায়ে পড়া স্বভাব একদম ভালো লাগে না। তিস্তা কোনো রকমে দীপ্তকে পাশ কাটিয়ে চলে গেল নিজের বাড়ি। স্নেহা আগেই চলে গিয়েছে। দীপ্ত ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে রইল। তিস্তা রোজকার রুটিন চলতে লাগলো নিজের খেয়ালে। এর মাঝে রুমের সাথে অনেক কথা হয়েছে। এমনকি ও সেদিন নয়নের সাথে কি করেছে সেটাও বলেছে তিস্তা। রুমকে সব কথা না বললে ওর কেমন একটা অস্থির লাগে। রুম শুনে হেসে বলেছিল, এইবার ঠিক করেছিস। যে মা বাবারা সন্তানদের একটু স্বাধীনতা দেয় না, তাদের এরকমই করা উচিত। তিস্তাও মনে মনে বেশ আপ্লুত হয়। সত্যি, এরকম মা বাবা হলে ছেলে মেয়েরা তো বিগড়াবেই। সব কিছু দোষ শুধু ছেলে মেয়ের, বাবা মারা কি কোনো দোষ করতে পারে না? দিন কয়েক কাটলো নিশ্চিন্তে। নয়ন এর মধ্যে ওকে কলেজ থেকে আনা নেওয়া করলেও একটু যেন চুপচাপ। তিস্তা বেশি পাত্তা না দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত। হঠাৎ একদিন সকালে কলেজ বেরোনোর আগে তিস্তার ফোনে একটা আননোন নং থেকে মেসেজ আসে। মেসেজটা খুলে পায়ের তলার মাটি সরে যায় তিস্তার। বাঁচতে চাইলে আজ দুপুর 3টে নাগাদ সেদিনের সেই সর্ষে ক্ষেতের সামনে এসো। নয়নকে সব বলা আছে, না এলে নিজেই পস্তাবে, আমার কাছে সব প্রমাণ আছে। তিস্তা তাড়াতাড়ি ওই নঙে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ। কি করবে ভেবে পেল না। কে মেসেজ করেছে, ওই জায়গায় ও আর নয়ন গিয়েছিল সেটা তো কেউই জানে না। তিস্তা শুধু রুমকে বলেছে, তবে কে? আচ্ছা, নয়নদার সে বন্ধু না তো? না, তাই বা কিভাবে হবে? নয়নদা তো ওকে বলেছিল জয় নাকি ওর বন্ধু। তবে আচ্ছা, সত্যি যদি কোনো প্রমাণ থাকে কি করবে ও? বাবা মা জেনে গেলে কি হবে? কিছু মাথায় আসছে না ওর। কলেজের দেরি হয়ে যাচ্ছে দেখে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে ও ঠিক করলো কলেজ যাবার পথে নয়নকে জিজ্ঞাসা করবে, যদি ও কিছু জানে। আচ্ছা, নয়নদাকে সব বলা আছে মানে? এই জন্যই নয়নদা একটু আনমনে নেই তো? না, বেশি ভেবে কাজ নেই। গাড়িতে যেতে যেতেই জিজ্ঞাসা করবে ও। তিস্তা বাইরে বেরিয়ে দেখলো নয়ন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলো ও। খানিক দূর যাবার পরে তিস্তা জিজ্ঞেস করে, নয়নদা, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তিস্তা ফোনটা বের করে ওই মেসেজ দেখিয়ে আবারও প্রশ্ন করে, এটা তোমার ওই বন্ধু নয় তো? কারণ আমরা ওখানে ছিলাম এটা তো কেউ জানে না। আমার খুব ভয় করছে নয়নদা, আমাকে আজ যেতে বলেছে, কি করব আমি? হ্যাঁ, এটা ওই জয়। তিস্তা, আমি বলবো বলবো করেও তোমাকে বলতে পারিনি। সেদিনের আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও জয় তুলে রেখেছে ওর ফোনে। মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেল তিস্তার। ও আবার ওর নিজের চোখেই সর্ষের ফুল দেখল। কোনো রকমে আবার প্রশ্ন করল, আমার নং পেল কিভাবে? এবার কি হবে? কি চায় ও আমার থেকে? শোনো তিস্তা, যতক্ষণ আমি জীবিত আছি তোমার গায়ে আঁচ লাগতে দেব না, চিন্তা করো না। কিন্তু নয়নদা, আজ তোমাকে আমি দুপুরে জায়গায় নিয়ে যাব। সামনে এসে বলুক ও কি চাই, এর বিনিময়ে আমি তোমার সাথে আছি, চিন্তা করো না, কিচ্ছু হবে না। নয়ন তো নিমেষে কিচ্ছু হবে না বলে দিল, কিন্তু তিস্তার এসব ভেবে শরীর খারাপ লাগছে। কথা বলতে বলতে কলেজের সামনে চলে এলো গাড়িটা। তিস্তার যেন মনে হচ্ছে ওর শরীরের ওজন কয়েক গুণ বেড়ে গেছে আজ। কোনো মতে নিজেকে টেনে নিয়ে ও কলেজে ঢুকে গেল। ক্লাসরুমে না গিয়ে ক্যান্টিনের পাশের ওই ঘরটার সামনে কাগজ পেতে বসলো ও। না, আর পারছে না। ক্ষণিকের ভালো লাগার জন্য একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি করবে এখনো? যদি ওই জানোয়ার জয় অন্য কিছু চায়, কিভাবে থামাবে ও? জয়ের কাছে তো ভিডিওটা আছে, যদি সেটা... না, আর ভাবতে পারছে না। রুম এদিকে ক্লাসে এলেও তিস্তাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এলো এই ঘরের সামনে। দূর থেকে দেখেই ওর মনে হলো বড় কিছু একটা ঝামেলায় ফেসে গেছে ও। তিস্তার কাছে গিয়ে বলল, কিরে, এখানে বসে ক্লাসে যাবি না? মুহূর্তে কান্নায় ভেঙে পড়ল তিস্তা। প্রিয় বান্ধবীকে সব ঘটনা খুলে বলল ও। সাথে আবারও বলল, আজ আমার সাথে একটু যাবি? একা যেতে ভয় করছে খুব, তুই সাথে থাকলে ভরসা পেতাম। রুম একটু বিরক্তির সাথেই বলে উঠল,
আমাকে এসব ঝামেলায় জড়াস না। দেখ, সেদিন তো আমি তোর সাথে ওখানে ছিলাম না, আজ গিয়েই বা কি করবো? নয়ন তো বলেছে তোর কিছু হবে না, চাপ নিস না, ওর বন্ধু ওই সামলে নেবে। রুম, ব্যাপারটা আমাকে নিয়ে, এত বড় একটা কাণ্ড, আর আমাকে বলছিস চাপ না নিতে? আমি আমি দেখ তিস্তা, তোর সাবধান হওয়া উচিত ছিল একটা খোলা জায়গায় এভাবে। মানে তুই কি বাচ্চা? জয়কে ছাড়, অন্য কেউ তো দেখতে পারে। আমি তোকে আগেই বলেছিলাম এসব ব্যাপারে প্রবলেম যেন না হয়। রুম, সেদিন কিন্তু নয়নের সাথে বেরোনোর প্ল্যানটা তুই দিয়েছিলি, সাথে এটাও বলেছিলি ও শরীর চাইলে দিয়ে দিবি, তাহলে হাতে রাখা যাবে? বল, বলিসনি? আরে আশ্চর্য তো, তাই বলে স্থান কাল পাত্র ভুলে যাবি? আমি যদি এখন বলি জয়ের সাথেও শুয়ে পড়বি? রুম, দেখ তিস্তা, বিশাল কেস খেয়েছিস তুই, এখান থেকে তোকে নিজেকেই বেরোতে হবে। আর আমি এসবে সত্যি ঢুকতে চাই না। আমার বাড়িতে আমার রেজাল্ট ভালো চাই, পরীক্ষার আর মাত্র 2 মাস মতো বাকি। এর মধ্যে তোর জন্য এসব চাপ নিলে আমার পড়া লাটে উঠবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই গিয়ে দেখ কি হয়, পরে জানাস আমাকে। এখন যাই, ক্লাস আছে। রুমার কথা না বলে তড়িঘড়ি সেখান থেকে চলে গেল। তিস্তা একভাবে ওর চলে যাবার দিকে তাকিয়ে ভাবল, একেই কি বন্ধু বলে? বিপদে পড়লে যে পাশেই থাকে না, এতটা স্বার্থপর। দুপুর 3টের কিছু আগেই তিস্তা নয়নকে নিয়ে ওই জায়গায় পৌঁছে গেল। নয়ন জয়কে ফোন করতেই দেখে জয় ওই ছাউনি ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। তিস্তাকে অভয় দিয়ে নয়ন ওকে জয়ের সামনে নিয়ে গেল। জয়ের যত সামনে এগোচ্ছে ততই যেন জয়ের কুটিল হাসি দেখতে পাচ্ছে ও। নয়ন আর তিস্তা জয়ের সামনে যেতেই জয় বলে উঠল, আরে গুরু, সময়ের আগে চলে এসেছিস তো। কি চাস তুই? কড়া গলায় নয়ন জিজ্ঞেস করে। তুই যেমন সেদিন মস্তি নিয়েছিলি আমাকেও নিতে দে, কথা দিচ্ছি ভিডিও ডিলিট করে দেব। তিস্তার 2 চোখ জলে ভরে উঠল। মাটির দিকে তাকিয়ে জয়ের উদ্দেশ্যেই বলে উঠল, জয়দা, আমি তোমার বোনের মতন। সেদিন একটা ভুল হয়ে গিয়েছে, এত বড় শাস্তি দিও না। বোনের মতন? বোন তো নয়, ফিগারটা যা না, কি বলবো। তোমার ভিডিও দেখে রাতে আমার শরীরের জ্বালা জুড়োই, তাই ঠিক করলাম এভাবে না, তোমাকে আমার চাই, ব্যাস। আমার বন্ধুর সাথে যদি শুতে পারো, আমার সাথেও পারবে, তাই না? ওর থেকে বেশি সুখ দেব তোমাকে, মুখ ভেঙে দেব তোর, জানোয়ার শালা। ও কি ওরকম মেয়ে নাকি? কিরকম মেয়ে রে ও? ওর বাবা মা জানে তুই ওকে ভোগ করেছিস? দেখ নয়ন, এটা আমাদের 3 জনের মধ্যেই থাকবে। ভালো চাস তো ওকে আমার কাছে ছেড়ে দে। আরে ভাই, চাইলে 3 জনেই। জয় একটা নোংরা হাসি হাসলো ওদের দিকে তাকিয়ে, কিন্তু নয়ন এবার আর পারল না। জয়ের শার্টের কলার ধরে নাকের কাছে একটা ঘুষি চালালো। নাক বেয়ে রক্ত ঝরতে শুরু করলো জয়ের। জয়ও থেমে থাকলো না, একটু তফাতে তিস্তা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। হাতাহাতি চরম পর্যায়ে জয় আবার বলে ওঠে, ভুলে যাস না ভিডিও আমার কাছে আছে, আমি চাইলে সবার কাছে ছড়িয়ে দিতে পারি। আরে বাজারে বিক্রি করলে ভালো টাকা পাবো। কি চাও তুমি? এই তো মামুনির কথা ফুটেছে। তিস্তার দিকে তাকিয়ে জয় বলে ওঠে। নয়ন তিস্তার দিকে তাকিয়ে বলে, তিস্তা, তুমি যাও এখান থেকে, ওকে আমি দেখে নেব। দাঁড়াও নয়নদা, আমি দেখিও কি চাই। বলো কি চাও তুমি? আমি তোমাকে চাই, তোমার ওই শরীরটাকে চাই, যা দেখে আমার ঘুম উড়ে গেছে। বেশ, তাই হবে, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাকে দেখিয়ে ভিডিও ডিলিট করবে, আর আমিও চেক করব আর কোথাও কাউকে পাঠিয়েছো কিনা। ওরে শালের কি বুদ্ধি। ঠিক আছে, শোনো, আমার বউকে বাপের বাড়ি পাঠিয়েছি, তোমার হাতে 3 দিন সময় আছে, কবে আসবে বলো। এই 3 দিনের মধ্যে তুমি না এলে আমি কিন্তু এটা তোমার বাবাকে পাঠাবো, আর তার সাথে কাকে কাকে পাঠাবো ভাবতেও পারছো না। আমি আগামীকালই আসবো, তবে এরপর আমাকে আর বিরক্ত করবে না। তিস্তা, তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো। না নয়নদা, যা হয়েছে তার প্রায়শ্চিত্ত করছি। তিস্তার নয়ন ফেরার জন্য উদ্যত হতেই পেছন থেকে জয় আবার বলে উঠল, এই যে মামুনি, আর একটা কথা, এবার আমার একটা শর্ত রাখতে হবে যে। বুকটা কেঁপে উঠল তিস্তার। কি শর্ত? এই ভিডিও ডিলিটের বিনিময়ে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তিস্তা এবার বুঝলো ওর আর রক্ষে নেই। হঠাৎ ওর মাথায় একটা কূট বুদ্ধি খেলে যায়। নয়নের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, নয়নদা, আমি যা বলবো করতে পারবে তো? নয়ন একটু থেমে বলে, পারবো। তিস্তা এবার জয়ের দিকে তাকিয়ে বলে, বেশ, 1 লাখ টাকা পেয়ে যাবে পরশুর মধ্যেই, কিন্তু তার জন্য ভিডিও এখনই ডিলিট করতে হবে তোমাকে। পাগল নাকি? এখন ডিলিট করলে তো আমার সব কুল যাবে। তুমি শাড়ি আমাকে মুরগি পেয়েছো? তিস্তা একটু ভেবে আবার বলে, আগামীকাল আমি কিছু টাকা নিয়ে আসবো, তখন না হয় ডিলিট করো। দেখো, তোমার সব কথা আমি মেনে নিচ্ছি, আমার এই কথাটা রাখো প্লিজ। আমিও কথা দিচ্ছি নয়নের থেকেও তোমাকে আরো বেশি সুখ দেব। জয় একটু হেসে বলে, ঠিক আছে, ওই কথাই রইল তাহলে, কাল চলে এসো সোনা। তিস্তা গাড়িতে উঠতে নয়ন এবার জিজ্ঞেস করে, কি করবে ভেবেছো তুমি? হ্যাঁ, কিন্তু তার আগে বলো তুমি আমার সাথে আছো কিনা, কারণ এই কাজ করতে হলে তোমার হেল্প ছাড়া হবে না। অবশ্যই আছি, তুমি শুধু বলো। ওকে সরিয়ে দাও নয়নদা, যেভাবেই হোক। খুব জোরে ব্রেক দিয়ে গাড়িটা থামিয়ে দিল নয়ন। কি বলছো তুমি তিস্তা? মানুষ খুন করব আমি?
তুমি যে আমাকে বললে আমার জন্য সব করতে পারবে। হ্যাঁ, কিন্তু তাই বলে আর যে পালানোর পথ নেই নয়নদা। ও যদি ওই ভিডিও টাকা দেবার পরেও ডিলিট না করে, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও, তবে কথা দিচ্ছি কিছু হতে দেব না তোমার। বাড়ি ফিরে তিস্তার মাথায় নতুন চিন্তা শুরু হলো। নয়ন আদৌ কাজটা করবে তো? হাজার হোক ওর বন্ধু, যদি না করে কি করবে ও তখন? কোথায় যাবে? আগামীকাল ও যে টাকা দেবে বলে আসলো, কোত্থেকে দেবে ও? হঠাৎ আয়নার দিকে নজর পড়তেই নিজের কানের দুলের দিকে চোখ পড়ল ওর। মাথায় অন্য বুদ্ধির উদয় হলো। হ্যাঁ, এরকম বেশ কিছু সোনার দুল জোড়া তো ওদের বাড়ির আলমারিতেই আছে। সরাতে হবে ওকে। ও নিজেও জানে না ঠিক কতগুলো বেচলে 1 লাখ হবে। এদিকে নয়ন বাড়ি ফিরে চোখ বুজে চিন্তা করতে শুরু করে কিভাবে এর থেকে নিস্তার পাবে ওরা। ও নিজের জন্য পরোয়া করে না, কিন্তু তিস্তা মেয়েটা এমনিতে ভালো। কাকু কাকিমাও অত্যন্ত ভালো মানুষ। মেয়ের এরকম ভিডিও দেখলে হয়তো ওনারাই মরে যাবেন, সংসারটা ভেসে যাবে পুরো। অন্যদিকে ওর বউ ইতি যদি এসব জানে, তখন আরেক সমস্যা হবে। না, নিজেদের জন্যই হোক বা তিস্তাকে বাঁচাতে কিছু একটা করতেই হবে। উফ, কি কুক্ষণে যে সেদিন ওই ঘরটায় এমন করলো। বেশ কিছুক্ষণ অন্ধকারে একা শুয়ে থাকতে থাকতে নয়ন ঘুমিয়েই পড়ল। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। তড়িৎ গতিতে বিছানায় উঠে বসলো নয়ন। ঘেমে স্নান হয়ে গেছে পুরো। স্বপ্ন এতটাও বাস্তব হয়? হ্যাঁ, ওর মাথায় প্ল্যান এসেছে একটা স্বপ্নের মাধ্যমেই। ওকে এটা পূরণ করতেই হবে। স্বস্তির নিঃশ্বাস ফেললেও পারবেও, পারতেই হবে ওকে। জয় প্রতিদিন সকালে উঠে দুধ দুয়ে একটু বেলা বাড়লে সেটা কয়েকটা বাধা ধরা বাড়িতে দিয়ে যায়। যতই প্যাকেটের দুধ বেরোক, খাঁটি গরুর দুধ অনেকেই এখনও খেতে ভালোবাসেন। 2টো গরুর থেকে 2 বালতি মতো দুধ পেলেও সেটা জল মিশিয়ে 3 বালতি করে দেওয়া ওর কাছে নস্যি। ভোর ভোর উঠে এসব কাজ করে সকাল 6টার মধ্যে দুধ বিলি করতে বেরোয়ও। আজও তার অন্যথা হবে না, কিন্তু আজ মনটা বড্ড ফুরফুরে লাগছে। উফ, বড়লোক বাড়ির মেয়ের সাথে ওর আজ দুপুরে মস্তি করার কথা ভাবতেই ভালো লাগছে। জয়ের বউ হেমা প্রতি রাতে আদর করার সময় প্রায়ই কথা শোনায় জয়ের এই প্যাকাটির মতো শরীর নিয়ে, কিন্তু আজ থেকে জয়ের সেসব শুনলে আর কোনো কিছু এসে যাবে না। হেমা ভাবতেও পারছে না কিভাবে জয় বুদ্ধি দিয়ে একটা বড় পাকাল মাছকে ধরে ফেলেছে। সময় নষ্ট না করে দুধের ক্যানগুলো সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে পকেটে ফোন নিয়েও বেরিয়ে পড়ল। ওদের বাড়ির দিকটা গ্রাম বলেই ও একটু শহরের দিকে দুধ বিলি করে। বাড়ির পেছন দিকে শর্টকাট রাস্তা দিয়ে বড় রাস্তায় চলে এলো। হালকা ঠান্ডা পড়েছে, রোদটা সেভাবে এখনো ওঠেনি। রাস্তাতেও গাড়ি খুব কম। কানে হেডফোন গুঁজে আনমনে গুনগুন করে গান করতে করতে বিড়িতে টান দিয়ে সাইকেল চালাতে থাকলো। পেছন থেকে একটা চেনা গাড়ির শব্দ ওর কানে পৌঁছলই না। হঠাৎ কানে তালা লাগার মতো শব্দ হলো। সাইকেল থেকে ছিটকে একটু দূরে গিয়ে পড়ল ও। রাস্তার পাশের একটা বোল্ডারে গিয়ে ধাক্কা খেল। গরম তাজা রক্ত বেরিয়ে আসছে কান বেয়ে। দুধের ক্যান ততক্ষণে ছিটকে সব দুধ পড়ে গেছে। সাদা আর লালে মিশে একটা দুধে আলতা রং ধারণ করেছে রাস্তার কিছু অংশে। চোখটা খুলতে পারছে না জয়। হাতের মধ্যে কিছু ঢুকেছে। ডান পায়ের হাঁটুর কাজটাও কেমন অসহ্য ব্যথা করছে। এসবের মধ্যেই একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেল ও। কি ভেবেছিলি ব্ল্যাকমেল করে পার পেয়ে যাবি? এই অবস্থার জন্য আজ তুই নিজেই দায়ী। সেই ব্যক্তি ওর কাছেই পড়ে থাকা ফোনটা তুলে নিল। রাস্তায় তখনও খুব একটা লোকজন নেই। কয়েক মিনিটের মধ্যে এত বড় ঘটনার চোখের নিমেষে ঘটে গেল। জয় বুঝতে পারল ও মারা গেছে। ঘুম পাচ্ছে ওর, বড্ড ঘুম। চোখ বোঝার আগ মুহূর্ত 2 বছরের ছেলে রাজুর কথা খুব মনে পড়ল ওর। তিস্তার সারা রাত ঘুম প্রায় হয়নি বললেই চলে। কখনো ঘরে পায়চারি করে বা কখনো জানলার গ্রিলে মাথা রেখে কেটে গেছে। কি হবে আজ, কি করবে ও? খুব তো বলে এলো আজ টাকা দেবে, কিন্তু কিভাবে? গয়না সরালে মা তো বুঝবেই। তার উপর ওই জয়ের সাথে না, না, অসম্ভব। কাল না ভেবেই ও অনেক কথা বলে ফেলেছিল, কিন্তু না, ও পারবে না। সকাল 6:40 নাগাদ মেসেজ ঢুকলো তিস্তার ফোনে। নয়নকে মেসেজ করেছে। আর কোনো ভয় নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে, নিশ্চিন্তে থাকো। মেসেজটা পড়ে তিস্তা টেনশনে পড়ে গেল আরও। কি করেছে নয়ন? সত্যি মেরে ফেলেছে নাকি ছেলেটাকে? একটা মানুষ মারার জন্য দায়ী হয়ে থাকবে? ও তো কাল রাগের মুহূর্তে বলে ফেলেছিল নয়নকে। নয়ন ওর সাথে কথা না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। অস্থির লাগছে ওর। কলেজ যাবার সময় ছাড়া নয়নকে জিজ্ঞাসা করতেও পারবে না। ওকে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও 3 ঘন্টা। দিন 7 পেরিয়ে গেলেও জয়ের জ্ঞান ফিরল না। ডাক্তার জানিয়েছেন ছেলেটার মাথার পেছনে খুব চোট পেয়েছে, আর তা থেকেই কোমায় চলে গেছেও। যদি কখনো কোমা থেকে ফিরেও আসে তাহলেও স্বাভাবিক হতে পারবে না। এমনকি পূর্বের কিছু স্মৃতি মনে নাও পড়তে পারে। আর এটা শুনে জয়ের বউ ভেঙে পড়েছে। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে জয়ের চিকিৎসা যে ভালো কোনো জায়গায় করাবে সে উপায়ও নেই ওর। তিস্তা সেই দিন কলেজ যাবার সময় নয়নকে জয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে নয়ন বলে ছেলেটা মরবে না, তবে গুরুতর আঘাত পাবে।
মনে মনে একটু খারাপ লাগলেও তিস্তা ভাবে যার যা কর্মফল তা সে পাবেই। জয় সুস্থ থাকলে ব্ল্যাকমেল করে তিস্তার জীবন ছাড়খাড় করে দিত, তার চেয়েই ভালো। তবে তিস্তা একটু ভয়ে ছিল যদি কারো নজরে আসে নয়নকে, এমনকি ওদের গাড়িটাকে, কিন্তু না, সকাল বলেই হয়তো তেমন নজর হয়নি কারো। আর নয়নও কাজ শেষ করে এক মুহূর্ত সময় নষ্ট করেনি সেখানে। ওদিকে জয়ের ফোনও তিস্তার হাতে তুলে দিয়েছে নয়ন। তিস্তা ফোন গ্যালারিতে গিয়ে দেখেছে ভিডিওটা। খুব স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে নয়ন আর তিস্তার মুখ দুটো। ও ভিডিও ডিলিট করে ফোন জ্বালিয়ে দিয়েছে। 7 দিন কেটে গেলেও যখন তিস্তা দেখলো যে পুলিশ বা কেউই কোনোভাবে নয়নের নাগাল পায়নি, হাঁপ ছেড়ে বাঁচল তিস্তা। এই কদিনে বেশ কিছু পরিবর্তন এসেছে ওর জীবনে। রুমের সাথেও কথা বলা এক প্রকার ছেড়েই দিয়েছে। যে বন্ধু বিপদের দিনে পাশে থাকে না সে কিসের বন্ধু। রুম প্রথম প্রথম কথা বলতে এলেও তিস্তা এমন ভাব করেছে যেন ও খুব ব্যস্ত, খুব দরকার না পড়লে আর কথা বলেও না। ওদিকে দীপ্ত নামের ওই বাচাল ছেলেটা ওকে প্রপোজাল দিয়েছে, সাথে কিছু গিফট। ও গিফটগুলো নিলেও দীপ্তকে হ্যাঁ না কিছুই বলেনি। নয়নের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেছে তিস্তা। একটা ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে আগলে রাখলো এই দুঃসময়ে। নয়ন আর যাই হোক না কেন ওকে সত্যি বিশ্বাস করা যায়, কিন্তু এত সব কিছুর মধ্যেও একজোড়া শান্ত গভীর চোখ ওর মানসপটে বারবার ভেসে ওঠে। এত সব কিছুর জন্যই হয়তো তিস্তা একটু চুপচাপই আছে কদিন থেকে, যেন ওর দেহ আর মন একই জায়গায় সহাবস্থান করছে না। আজ অভিক স্যারের ব্যাচে এই জিনিসটা নজর এড়ালো না ধৃতি সোনালীদের। তিস্তাকে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিল না ও। মেরে ভাবে টিউশন ক্লাস শেষ হলো। 2-1টা সামান্য কথা বলে তিস্তা তড়িঘড়ি স্যারের ব্যাচ থেকে বেরিয়ে এলো। আজও নয়ন আসেনি। ওর প্রিয় সাইকেলটা নিয়ে কিছু একটা চিন্তা করতে করতেই রাস্তার এপার থেকে ওপারে যেতে গেল। আর তখনই ঘটল বিপদ। একটা বাইক এসে ধাক্কা লাগায় ছিটকে পড়ল তিস্তা। বাইক আরোহী শেষ মুহূর্তে তিস্তাকে দেখেছিল বলেই বড় বিপদ হবার হাত থেকে বেঁচে গেল। রাস্তায় লোক জড়ো হয়ে গেল। তিস্তার কপালে বেশ খানিকটা কেটে গেছে, হাত দুটোই ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে। হাতের তালুতে কিছু স্টোন চিপসও ঢুকে গেছে। কিন্তু সব থেকে মুশকিল হলো ওর ডান পা নাড়াতেই পারছে না। রাস্তার অপর প্রান্ত থেকে ধৃতিরা সকলে, এমনকি ব্যাচের অন্যান্যরাও ছুটে এলো, কিন্তু তিস্তা ততক্ষণে রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। ছুটে এলেন অভিক স্যারও। পাজাকোলা করে নিয়ে এলেন ওনার নিজের ঘরে। সাইকেলটা সামনের দিকটা খানিক বেঁকে গেছে। ওই অবস্থায় সাইকেল পৌঁছে দিল শুভ। ধৃতিরা সকলেই থাকতে চাইলে স্যার এক প্রকার জোর করেই সকলকে বাড়ি পাঠিয়ে দিলেন। অভিক স্যারের বাবা মা আজ একটু বাইরে গেছেন, রাতের মধ্যে ফিরেও আসবেন, কিন্তু এইসবের মধ্যে একা মেয়েটাকে দেখে টেনশনে পড়ে গেলেন উনি। গায়ে অসহ্য ব্যথা নিয়ে তিস্তার হঠাৎ জ্ঞান ফিরল। ও তাকিয়ে দেখল অভিক স্যার ওর হাতের তালু থেকে স্টোন চিপসগুলো বের করছেন। বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি? যাক বাবা, তোমার জ্ঞান ফিরেছে। এত অল্প চোটে অজ্ঞান হয়ে গেলে? আসলে রক্ত দেখলে আমার মাথা ঘোরে, আর তা থেকেই। ঠিক আছে, অনেকেরই হয়। তোমার মাকে ফোন করে বলে দিয়েছি, উনি আসছেন। আমাকে এখানে কে আনলো? আমি ছাড়া আর কে আনবে? তুমি মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, কি করতাম? কিন্তু বাকিরা কোথায়? আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, প্রত্যেকেরই দেরি হতো নইলে। এই ঘরটা আপনার? আহ, লাগছে। আমি এগুলো বের করে দিলাম তিস্তা, নয়তো পরে আরও ব্যথা হতো। ডেটল জল তোমার কেটে যাওয়া জায়গায় লাগিয়েও দিয়েছি। এবার যা করবার তোমার মাই করবেন। একটা ইঞ্জেকশন নিয়ে নিও, ডাক্তারও দেখিও। পা ব্যথা না সারলে এক্সরে করিয়ে নিও। পা কিন্তু ইতিমধ্যেই ফুলে গেছে। তিস্তা মন দিয়ে অভিক স্যারের কথাগুলো শুনল। ও যেন স্বপ্নের জগতে আছে মনে হচ্ছে। এত খেয়াল রাখে স্যার ওর, ভাবতেই পারছে না ও। ভাবনায় ছেদ পড়ল কলিং বেলের আওয়াজে। অভিক স্যার দরজা খুলতে তড়িঘড়ি ঘরে ঢুকে এলেন তিস্তার মা আর বাবা। তিস্তাকে নিয়ে যাবার সময় বারবার অভিক স্যারকে ধন্যবাদ দিলেন দীপকবাবু আর তনয়া দেবী। বাড়ি ফেরার পথে এক্সরে করিয়ে নিলেন। এক্সরে রিপোর্ট দেবে পরের দিন। আপাতত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পেইন কিলার খেয়ে তিস্তা একটু ঘুমোলো। পরদিন সকালে এক্সরে রিপোর্ট হাতে পেয়ে দীপকবাবু তনয়া দেবীর মাথায় বাজ পড়ল। যা ভেবেছিলেন ওনারা তাই। তিস্তার ডান পা ভেঙেছে তো বটেই, তাছাড়া একটা আঙুলেও হেয়ার লাইন ক্র্যাকও হয়েছে। এদিকে ঘুম ভেঙে তিস্তা বুঝল ডান পায়ে ব্যথা আরও বেড়েছে, ফুলেও গেছে। রিপোর্ট জানার পরও নিজের চিন্তায় পড়ল। পরীক্ষার আর কিছুদিন বাকি। এর মধ্যে এসব হয়ে ওর টিউশন মিস হয়ে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। প্লাস্টার করে ফেরার পথে দীপকবাবু বললেন, তোর ওই অভিক স্যার বাড়িতে এসে পড়ালে তোর একটু সুবিধে হয়, তাই না? একটু চমকিয়ে উঠে তিস্তা উত্তর দিল, হ্যাঁ মানে তা তো হয়ই, কিন্তু উনি কি আসবেন? সে আমি কথা বলে নেব, দেখা যাক উনি আসেন কিনা। তোর তো এখন যাওয়ার কোথাও নেই এই পা নিয়ে। ওনার যখন সময় হবে তখনই আসবেন না হয়।
পায়ের ব্যথা নিমেষে যেন মনে হলো অনেক কম। মনে মনে খুব খুশি হলো তিস্তা। অভিক স্যার একা শুধু ওর জন্য আসবেন বাড়িতে, ওনাকে যে খুব পছন্দ করে তিস্তা, উনিও নিশ্চয়ই করেন, না হলে কি আর ওভাবে সেদিন কোলে তুলে নিজের ঘরে নিয়ে যায়। দীপকবাবু অভিক স্যারকে এই ব্যাপারে বলার পর উনি রাজি হলেন বাড়ি আসতে। প্লাস্টার কাটবে 21 দিনের মাথায়। এই কদিনের সপ্তাহে 2 বার করে অভিক স্যার আসবেন তিস্তার বাড়ি, কিন্তু উনি কবে কখন আসবেন সেটা আগে থেকে বলতে পারবেন না, আসার আগে জানিয়ে দেবেন বলেছেন। তনয়া দেবী বা দীপকবাবুর এতে কোনো আপত্তি নেই। আজ মঙ্গলবার, দিন 4 হলো তিস্তা প্লাস্টার নিয়ে বাড়িতে বসে আছে। এত বিরক্ত এর আগে কখনোই হয়নি। ডান পা অকেজো হয়ে পড়ে আছে। নয়ন এসব শুনে এসেছিল একদিন তিস্তাকে দেখতে। কাছে এসে আড়ালে বলে গেছে, সুস্থ হয়ে ওঠো, আরো অনেক জায়গায় নিয়ে যাব তোমাকে। মৃদু হেসেছে তিস্তা। সত্যি বলতে নয়নের ওপর থেকে ওর মোহ উঠে গেছে। সন্ধ্যে 7টা নাগাদ অভিক স্যার ফোন করে জানালেন 1/2 ঘন্টার মধ্যে উনি আসছেন, কিন্তু আজ একটা বিয়ের নিমন্ত্রণ ছিল তিস্তাদের। তিস্তার এই অবস্থা যাওয়া তো হবে না, তাই দীপকবাবু ভেবেছিলেন একাই যাবেন। এখন অভিক স্যার আসছেন শুনে তনয়া দেবীকে বললেন, তুমিও চলো, তিস্তার কাছে ওর স্যার থাকবে, চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু একজন এই বয়সের ছেলে। তনয়া, উনি স্যার হন, কোনো সম্পর্ক তো নেই। সেদিন দেখলে না মেয়েটাকে কিছু হতে দিয়েছিল। তনয়া দেবীও নিমরাজি হয়ে যাবার জন্য প্রস্তুত হলেন। 7:30 একটু পরেই আসলেন অভিক স্যার। তিস্তাদের বাড়িতে ঢুকতে তনয়া দেবী বললেন, আমরা একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসব। আপনি ততক্ষণ আছেন তো? আসলে মেয়েটাকে এই অবস্থায় একা ছাড়তে ভরসা পাচ্ছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রয়েছি। একান্ত কোনো অসুবিধা হলে আমি অবশ্যই আপনাদের জানাবো। আচ্ছা, আপনি উপরে যান, তিস্তা ওর ঘরেই আছে। শুধু যাবার আগে একবার ডাকবো, তখন দরজাটা একটু আটকে দেবেন। অভিক স্যার মাথা নেড়ে দোতলায় উঠে এলেন। তিস্তা ওর ঘরে বই খুলে বসেছিল। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে একটু মনমরা যেন। একটা নীলচে লং ফ্রক পরে ডান পা সামনে সোজা করে বিছানায় বসে আছে ও। অভিক স্যার ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করলেন, কেমন আছে পা? চমকে উঠে তিস্তা বলল, ভালো। তোমার মারা একটু বেরোবেন জানো তো? হ্যাঁ, বাবার খুব কাছের বন্ধুর মেয়ের বিয়ে, আমারও নিমন্ত্রণ ছিল, কিন্তু। অভিক স্যার দেখলেন একটু মুষড়ে পড়েছে তিস্তা। আসলে পা ভাঙলে সত্যি হাঁটা চলা যায় না, আর তখন বিরক্তি আসা স্বাভাবিক। উনি বললেন, সামনে পরীক্ষা না, এখন না যাওয়াই উচিত তোমার। কথার মাঝে তনয়া দেবী অভিক স্যারের জন্য চা আর ভেজ পকোড়া নিয়ে এলেন। সাথে বললেন, আমরা বেরোচ্ছি, একটু আটকে দেবেন দরজাটা। আর তিস্তা, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি অবশ্যই। স্যারকে বলে দিয়েছি আমরা এলে উনি যাবেন, তাড়াতাড়ি ফিরে আসব। তিস্তা একটু ম্লান হেসে বলল, চিন্তা করো না, এইটুকু সময় আমার কোনো কিছু দরকার হবে না। অভিক স্যার দরজা লাগিয়ে আসার পর চা খেতে খেতে বললেন, এতগুলো পকোড়া আমি খেতে পারবো না, তুমিও নাও। না স্যার, আমি আপনি আসার আগেই খেয়েছি। স্যার, তুমি তো আমাকে দাদা ডাকো, তাই না? তিস্তা একটু অস্বস্তিতে পড়লো এবারে, মুখে কিছু বলল না। অভিক স্যার নিজেই বললেন, ডাকটা বড় ব্যাপার না, যা খুশি ডাকতে পারো, আমার কলেজের স্টুডেন্টদেরও সেটাই বলি আমি। তিস্তাকে চুপ থাকতে দেখে উনি এবার পড়ানো স্টার্ট করলেন। ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার পড়তে পড়তে তিস্তা বলে উঠল, আপনি একটু বসুন, আমাকে ওয়াশরুম যেতে হবে। সাবধানে যাও, একা পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। তিস্তা খুব ধীরে ধীরে বিছানা থেকে নেমে পাটাকে ছেঁচড়ে টেনে নিয়ে চলল। অভিক স্যার বুঝলেন তিস্তার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বললেন না। 10 মিনিট পর তিস্তা আস্তে আস্তে ঘরে এলো। একইভাবে এগোতে থাকলো ওর বিছানার দিকে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, স্টাডি টেবিলে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল, যদি না অভিক স্যার ওকে ধরে ফেলতো। বাহুবন্ধনে আবদ্ধ হয়ে তিস্তা একটু থতমত খেলেও মুহূর্তে বাস্তবে ফিরে এসে অভিক স্যারকে বলল, সরি, আমি দেখতে পাইনি, আপনার লাগেনি তো? খুব ভালো করে জরিপ করে অভিক স্যার ওকে বললেন, আমার লাগবে কিভাবে, আমি তোমাকে ধরে না ফেললে আবার লাগতো। তিস্তা খেয়াল করলো স্যারের বেষ্টনীর থেকে ও তখনও মুক্ত হয়নি। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো তিস্তার মনের মধ্যে, যে ঢেউ উঠছে এখন, সেটা অভিক স্যার কি দেখতে পাচ্ছেন? তিস্তা নিজেকে উন্মুক্ত করতে চাইলে স্যার খানিক জোর করেই বললেন, দাঁড়াও, ছটফট করো না, আমি তোমাকে বিছানায় উঠতে সাহায্য করছি, চলো। তিস্তা কোনো বাক্য ব্যয় না করে স্যারের সাহায্যে আগের জায়গায় গিয়ে বসলো। ওর চোখে মুখে যে লালচে আভা ফুটে উঠেছে সেটা স্যার দেখতে পাননি তো? ইস, লজ্জার ব্যাপার হবে তাহলে। প্রথম বার্ষিকের পরীক্ষা ভালোই ভালোই শেষ হলো তিস্তার। ওর পাও এখন ভালো আছে, আগের মতো হাঁটতেও পারছে। এর মাঝে অবশ্য অনেক জলঘোলা হয়েছে। অভিক স্যার যে কখন অভিক হয়ে গেছে বুঝতেই পারিনি। মাসখানেক আগের কথা মনে পড়লে তিস্তার মনে বসন্ত জেগে ওঠে। সেদিন তনয়া দেবী আর দীপকবাবু বিয়েবাড়ি থেকে ফেরার আগে প্রথমবার মিলিত হয়েছিল তিস্তার অভিক স্যার। সবটা যেন স্বপ্ন মনে হয় ওর কাছে। সেদিনের পরও অপেক্ষা করেছে কবে আবার এমন সুযোগ আসে, কিন্তু তিস্তার বাড়িতে আর সে সুযোগ হয়নি। অভিক স্যারও খুব যত্ন সহকারে ওকে পড়িয়েছেন, যার দরুন তিস্তার পরীক্ষা ভালোই হয়েছে। না,
এখনও অবশ্য অভিক স্যার ওকে অফিসিয়ালি প্রপোজাল দেয়নি, কিন্তু তিস্তা জানে ওকে পছন্দ করে অভিক স্যার। ওদের কাছে আসার কথাটা তিস্তা কাউকেই জানায়নি, বলা তো যায় না কোত্থেকে কার কানে যায়। আজ তিস্তার পরীক্ষার শেষ দিন ছিল, ও আগেই বলে রেখেছে আজ ফিরতে একটু দেরি হবে। বেশ কিছুদিন কলেজ বন্ধ থাকার জন্য সবার সাথে গল্পগুজব করে তারপর ফিরবেও। তনয়া দেবী না করেননি, মেয়েটা অনেক কষ্ট করেছে এই কদিনে, শুধু বলেছেন বাড়ি ফিরতে যেন দেরি না হয়। কিন্তু তিস্তা মোটেই কলেজে থাকার জন্য মায়ের থেকে সময় চায়নি, ও যাবে অভিক স্যারের বাড়ি। স্যারকেও আগেই জানিয়ে দিয়েছে। পরীক্ষা শেষ হতেই ও একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। স্যারের বাড়িতে এসেও দেখে স্যার যেন ওর জন্যই অপেক্ষায় ছিল। দরজা বন্ধ হতে যতটুকু সময় লাগলো জড়িয়ে ধরলেন স্যার। ভালোবাসো তো আমায়? পরে ছুঁড়ে ফেলে দেবে না তো? আমায় বিয়ে করবে? আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না, পারবো না। আমার দেহ মন সব তোমায় সমর্পণ করেছি অনেক আগেই। আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি আমাকে ভালোবাসার কথা মুখ ফুটে কেন বলো না? আমি শুধু তোমাকে চাই অভিক, যেমনভাবে তুমি আমাকে চাও। আমি তোমারই থাকবো, এক পৃথিবীর সমান ভালোবাসি তোমায়। পৃথিবীর উপরের এই খোলা আকাশটার নিচে তোমায় সারা জীবন চাই। উত্তরটা দিও কিন্তু, অপেক্ষায় থাকবো। চিরকুটটা বিছানায় রেখে ও সন্তর্পণে বেরিয়ে এলো, মনে একরাশ মুগ্ধতা। জীবন বড়ই সুন্দর, ওর যাকে ভালো লাগতো সে শুধু ওরই। যেদিন সকলে জানতে পারবে, ধৃতি সোনালীরা পুরো অবাক হয়ে যাবে। ভাবতেই হাসি পেল ওর। না, আর দেরি করা ঠিক না। বাড়ির দিকে পা বাড়ালো তিস্তা। দিন 5 কেটে গেলেও তিস্তা অভিক স্যারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারল না। ফোন করলে নট রিচেবল, আর নয়তো সুইচ অফ বলে। চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে গেল ওর। তবে কি স্যার রেগে গেছেন ওর উপর ওই চিরকুটটা পড়ে? না, এভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই। ও ঠিক করলো স্যারের বাড়ি গিয়ে দেখবে কি ব্যাপার। তনয়া দেবীকে কিছু একটা বলে তিস্তা বেরিয়ে পড়লো, কিন্তু স্যারের বাড়ি গিয়ে দেখলো ওনারা বাড়ি নেই। কি করবে ভেবে না পেয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইল তিস্তা। অভিক স্যারের বাড়ির সামনের এক প্রতিবেশী ওকে অনেকক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি অভিকের স্টুডেন্ট? হ্যাঁ, মানে অভিকরা তো বাড়ি নেই, তুমি জানতে না? না, আসলে আমাদের পরীক্ষা ছিল তো তাই। কোথায় গেছেন স্যার জানেন? ও, জয়দীপদা রমা বৌদি তো অভিকের জন্য পাত্রী দেখতে গেছে, অভিকও সাথে গিয়েছে। কি, পাত্রী দেখতে? হ্যাঁ, এলাহাবাদে। ওখানে রমা বৌদির বোন থাকে তো, মানে অভিকের মাসিরই চেনা জানা পাত্রী। মনে হয় বিয়ের ডেট ফাইনাল করেই আসবে একেবারে। তিস্তার যেন মনে হলো পুরো পৃথিবীটা দুলছে। ও যেন পায়ে জোর পাচ্ছে না, মনে হচ্ছে সবটা স্বপ্ন, এগুলো সত্যি নয়। এত বড় বিশ্বাসঘাতকতা অভিক এটা করতে পারলো? ওর শরীরের সবটুকু নিংড়ে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। সারা পুরুষ জাতির উপর ওর ঘৃণা হচ্ছে এই মুহূর্তে। এটা হতে পারে না। হয়তো ওই ভদ্রমহিলা জানেন না অভিক এভাবে ওকে ছেড়ে দিতে পারে না, কিন্তু পরক্ষণে মনে হলো ওকে মিথ্যে বলে ওই মহিলার কি লাভ? উনি তো জানেনই না অভিক আর ওর সম্পর্কের কথা, আর অভিকও তো কোনো রকম যোগাযোগ করেনি এর মধ্যে। পায়ে পায়ে এগিয়ে চলল, কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। শুধু মনে হচ্ছে এই জীবন রেখে ওর কি লাভ, যেখানে শরীরই সর্বস্ব সব থেকে বেশি প্রাধান্য পায়। না, ও আর বাঁচতে চায় না। এগলি ওগলি ঘুরে ঘুরে শেষে একটা পুকুরের কাছে এসে দাঁড়ালো। সব শেষ হয়ে গেছে ওর। জীবনের এরূপ কালো দিক দেখার চেয়ে মরে যাওয়া ভালো। বাবা মায়ের কথা মনে পড়ছে শেষ মুহূর্তে। একটাবার দেখতে পেলে ভালো হতো, কিন্তু আর না। ওর জীবনের সব রং শেষ হয়ে গেছে। আস্তে আস্তে পুকুরের ঘাটের দিকে নেমে যেতে লাগলো। সাঁতারও জানে না। নিজের সবটুকু বিসর্জন দিয়ে যাকে ভালোবাসলো সে এত বড় ধোকা দেবে সেটা কল্পনাতেও ভাবতে পারেনি তিস্তা। মনে মনে শুধু একবার বলল, ভালো থেকো অভিক, আমি নিজেই সরে যাচ্ছি তোমার জীবন থেকে। মা বাবা আমাকে পারলে ক্ষমা করো। শেষবার আকাশের দিকে তাকিয়ে দেখলো আজকের পর আর কখনো এই পৃথিবীকে দেখা হবে না ওর। অনেক হলো, এবার যে যাবার পালা। বড্ড দেরি হয়ে যাচ্ছে। দু চোখ দিয়ে অবিরাম জলের ধারা বয়ে চলেছে ওর। ঝাপসা চোখে ও ঝাঁপ দিতে গেল, ঠিক সেই মুহূর্তে কেউ যেন পেছন থেকে ওকে হ্যাঁচকা টান মারল। অস্ফুট স্বরেও বলে উঠল, অভিক। হায় রে নারীর মন! ভালোবাসলে মনে হয় অবিশ্বাস করা কষ্টকর হয়ে ওঠে, কিন্তু অন্ধকারে যে হাত ধরে টান মেরে ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো সে উত্তর দিল, না, আমি শুভ, তুই এখানে? এটা আমি তোকেও জিজ্ঞেস করতে পারি। যাকগে চল, আমি কোথাও যাব না, ছেড়ে দে আমাকে। তিস্তা, বাড়ি চল, সন্ধে হয়ে গেছে। বাড়িতে কাকু কাকিমা নিশ্চয়ই চিন্তা করছেন। হু আর ইউ? আমি তোর কথা শুনবো কেন? আমি কেউ না জানি, আমি এখন এসব বলার সময় না। বাড়ি চল। আমি যাব না, আমি মরে যেতে চাই। এই জীবন আমি রাখতে চাই না। তিস্তা, শেষবার বলছি, বাড়ি চল। শুভ, আমার হাত ছাড়, আমি যাব না কোথাও। এই একটা অচেনা জায়গা, এভাবে তোকে আমি একা ছেড়ে যাব না। বাড়ি পৌঁছে দিই, তারপর যা খুশি কর। লিভ মি প্লিজ। আমাকে বাঁচাতে এসেছিস নাকি আমার শরীরটা ভোগ করতে? সপাটে একটা চর কষালো শুভ। এবার তিস্তা চুপ করলো। শুভ হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল ওকে। তিস্তা যেন কোনো মন্ত্র বলে চলছে শুভর সাথে। কেউ কোনো কথা বলছে না। বেশ কিছুক্ষণ পর তিস্তাই বলে উঠল, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই জানিস আমার সাথে কি হয়েছে? আমি জানতেও চাই না। তাহলে আমাকে ছেড়ে দে।
ছেড়ে দেব, কিন্তু তোর বাড়িতে, তার আগে না। আমার সব শেষ হয়ে গেছে। শোন তিস্তা, তুই চলে গেলে কাকু কাকিমার কি হবে ভেবে দেখেছিস কখনো? ওনারা কি নিয়ে বাঁচবেন? তিস্তা যেন বাস্তবে ফিরে এলো। তাই তো, কি হবে? ওর মা বাবা তো ওকে ছাড়া বাঁচতেই পারবে না, কিন্তু যখন ওনারা জানবেন তিস্তা এইরকম, শুভ তখনও বলে চলেছে, আজ আমি যদি না আসতাম কি হতো, সেটাই ভাবছি। নিজেকে বিশাল বড় ভাবিস, তাই না? খুব বুদ্ধি তোর। তুই যে এত বড় বোকা সেটা আমি জানতাম না। আমাকে গাইয়া বলে খ্যাপাতিস না তোরা। তুই শহুরে হয়েও এইরকম গরুর মতো বুদ্ধি কোথায় রাখতিস? আমাকে ছেড়ে দে, আমি একাই বাড়ি যেতে পারবো। আর একটা চড় মারবো, একটা কথাও তুই বলবি না। এই বয়সে এসে কি না কি হলো, উনি চললেন নিজেকে বলি দিতে। এই তুই নিজেকে কি ভাবিস বলতো, মাধুরী দীক্ষিত? তিস্তা অবাক হয়ে তাকালো শুভর দিকে। ও শুধু এটা ভেবে পাচ্ছেন একটা ছেলে কিভাবে এতটা কঠোর হতে পারে। ওরই ব্যাচের একটা মেয়ে সুইসাইড করতে গেল, একটু আগে সেটা দেখলো, বাঁচালো নিজেই, তারপরেও এসব কঠোর কথা কিভাবে বলতে পারে? একটু রাগ আর অনেকটা অভিমান জড়ো হলো তিস্তার মনে। তারপর ভাবলো, ওর হয়তো এরকম কথা শোনাই উচিত, যে কাজও করেছে তাতে। ছি, ওর নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মা বাবা যদি জানতে পারেন কি হবে তখন? সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তিস্তা। যে মা বাবা ওকে এত বিশ্বাস করে, সেখানেও এভাবে বিশ্বাস ভাঙলো। এত সব কিছু ভাবনার মধ্যে তিস্তা দেখল বাড়ির সামনে চলে এসেছে ও। শুভ তখনও দাঁড়িয়ে আছে। ওকে আর কিছু বলে লাভ নেই ভেবেই কলিং বেল বাজালো তিস্তা। তনয়া দেবী দরজা খুলেই ওকে বকাবকি শুরু করলেন। সেই কখন বেরিয়েছিস? এখন ফেরার সময় হলো তোর? আর ফেরার দরকার কি ছিল? বাড়ির বাইরে থাকলেই পারতিস। কাকিমা, ওকে আর কিছু বলবেন না, এমনিতেই অনেক কান্নাকাটি করেছে। কেন, কি হয়েছে? আর তুমি? আমি শুভ, অভিক স্যারের ব্যাচে একসাথে পড়ি। স্যারের ব্যাচেই গিয়েছিলাম। স্যার ডেকেছিলেন আমাদের হঠাৎ করে, গিয়ে শুনি স্যার নিজেই নেই। সে তো বুঝলাম, কিন্তু ও কাঁদছিল কেন? কিরে তিস্তা, কি হয়েছে? রাস্তায় আসতে আসতে একটা কুকুরের বাচ্চাকে একটা বাইক এসে ধাক্কা মেরেছে, সেটা তিস্তা দেখতে পেয়েছে ও ছুটে গেল। আমরাও গেলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। আর তারপর থেকেই ওর কান্না থামছে না। ওহো তিস্তা, ঘরে যা, আর তুমিও এসো। আজ না কাকিমা, অন্যদিন আসবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তিস্তার জন্য তোমারও দেরি হলো অনেক। এই মেয়েটাকে কি বলি বলো তো? একটা ফোন তো করবে, ওর বাবা এক্ষুনি বেরোচ্ছিল। ওকে একটু চোখে চোখে রাখবেন কাকিমা, ও খুব কষ্ট পেয়েছে। এই প্রথম মনে হয় এত কাছ থেকে মৃত্যু দেখলো তো। হ্যাঁ, ও এমনিতে খুব নরম স্বভাবের, পশু পাখি বড্ড ভালোবাসে। তুমি কিন্তু অন্যদিন আসবে শুভ? আচ্ছা কাকিমা, আজ আসি, আমি নিশ্চয়ই আসবো। তিস্তা ঘরে ঢুকতে ঢুকতে ভাবলো কি সুন্দরভাবে ওকে বাঁচানোর জন্য কথাগুলো বলল শুভ। মাও এক ফোঁটা অবিশ্বাস করলো না। ছেলেটা কি আসলেই ভালো, নাকি আর সবার মতন? নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতেও ভাবলো এসব কিছু ছেড়েও চলে যেতে চাইছিল। মা বাবা, ওর প্রিয় ঘরটা, বন্ধু বান্ধব, ওর প্রিয় গল্পের বইগুলো, সব কিছু ছেড়েও চলে যেতে চাইছিল শুধুমাত্র এই শয়তানটার জন্য। আজ থেকে শুধু নিজের জন্য আর বাবা মায়ের জন্যই বাঁচবে তিস্তা। ওর লড়াই নতুনভাবে শুরু হলো। এত সবের মধ্যে ওর মনে হলো ভগবান ওকে আরেকবার সুযোগ দিলেন নিজেকে পাল্টানোর। এই শুভ নামের ছেলেটার মাধ্যমে হিসেবেই হয়তো। না, এবার থেকে শুধু পড়াশোনা আর নিজের বাবা মা ছাড়া কিচ্ছু ভাববে না ও। বাড়িতে সাজো সাজো রব। আজ তিস্তার এনগেজমেন্ট। পাত্র পরিচিতই। মাত্র 24 বছর বয়সে তিস্তা নেট কোয়ালিফাই করে পিএইচডি করতে সক্ষম হয়েছে। আসলে এই কয়েক বছরেও সত্যি পড়াশোনা ব্যতীত আর কিছু নিয়েই ভাবেনি। অতীতের কথা ভাবলে তিস্তার নিজের প্রতি বিরক্তি আসে। শুধুমাত্র ক্ষণিকের ভালো লাগার জন্য ও নয়ন আর অভিকের মতো নিম্ন রুচির লোকের সাথে কিভাবে শারীরিক মিলনে আগ্রহী হলো ও নিজেই জানে না। ওই বয়সটাই কি ওরকম, নাকি যুগের সাথে ইচ্ছেও পাল্টে গেছে, ও জানে না। শুধু এটা বোঝে এই বয়সেই অনেক বেশি ম্যাচিওর্ড অন্য অনেকের তুলনায়। অভিক স্যারের বাড়ি থেকে সেদিন আসার পর ওর জীবন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। শুভ সেদিনের পর তিস্তাকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। ছেলেটা নিজে পড়াশোনা তো করতই, সাথে তিস্তাকেও খুব সাহায্য করেছে। ওদের বাড়িতেও অবাধ যাতায়াত ছিল শুভর। গ্র্যাজুয়েশনে পাশ করার পর একদিন তিস্তার মা তনয়া দেবী বললেন, তিস্তা, তুই কি বুঝতে পারিস শুভ তোকে পছন্দ করে? তো মানে তোর জন্য কত কিছু করে ছেলেটা, তোকে পড়াশোনায় কত সাহায্য করে। তোর মনে নেই সেদিন তুই চুপচাপ বসেছিলিস, আমাকে জিজ্ঞেস করলো কাকিমা ওর কি হয়েছে? বললাম তোর ফুচকা খেতে ইচ্ছে করছে, সঙ্গে সঙ্গে নিজে গিয়ে নিয়ে এলো। এগুলো কি শুধুই বন্ধুত্ব? মা প্লিজ, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি পড়াশোনার তোমাদের কথা ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। দেখ তিস্তা, আমি তোর মা, তোর ভালো মন্দ আমি বুঝি। শুভ ছেলেটা কিন্তু সত্যিই ভালো। যদি তোর ওকে পছন্দ না হয় তাহলে ওকে দুর্বল হতে দিস না। আমি কোথায় দুর্বল করছি ওকে? ও নিজেই আসে। আমি ডাকি, তুমি বাবা ডাকো মাঝে মাঝে।
আমার থেকে ওকে তোমরা নিজেরা যোগাযোগ করো, ওকে বিশ্বাসও করো। আমি জানি শুভ যেদিন প্রথম তোকে বাড়ি পৌঁছতে এসেছিল সেদিন যে কিছু একটা হয়েছিল সেটা আমি কিন্তু বুঝেছি তিস্তা। আমি মা, সত্যি মিথ্যের ফারাক আমি জানি। ছেলেটা তোর কথা ভেবে আমাদের সামনে মিথ্যে বলেছিল না। আমি জানতেও চাইবো না কি হয়েছিল সেদিন, শুধু একটাই কথা বলবো, মা হিসেবে জীবনে এমন মানুষকে দূরে যেতে দিস না, পরে কষ্ট পাবি। কাঁচ আর হীরের পার্থক্যটা বুঝতে শেখ। সেদিনের তনয়া দেবীর কথা তিস্তার এখনো মনে পড়ে। না, শুভ কোনোদিন ওকে সেইভাবে প্রেম নিবেদন করেনি, কিন্তু তিস্তা বুঝেছে শুভ সত্যি ওকে ভালোবাসে। ওর মনটা বড্ড স্বচ্ছ। সত্যি কাচের মধ্যে থেকে আসল হীরে খুঁজে পাওয়া কঠিন। শুভ গত বছরে রেলে চাকরিটা পেয়ে গেছে। ও অনেক দিন থেকে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল। পড়াশোনায়ও বরাবরই ভালো। চাকরি পাবার পর তিস্তাকে জোর করে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। আর সেদিনই সমস্ত বাধা অতিক্রম করে শুভ খাবার অর্ডার দেবার পর তিস্তাকে জিজ্ঞাসা করেছিল, বিয়ে করবে আমাকে? একটু হকচকিয়ে গিয়েছিল তিস্তা। হঠাৎ এমন কথা তারই বন্ধুর থেকে শুনে সে ভাবছিল কি বলা উচিত। তিস্তাকে একটু চুপ থাকতে দেখে শুভ আবার জিজ্ঞেস করেছিল, তিস্তা, চাকরি তো হয়ে গেল, আমাকে সারা জীবন তোমার পাশে জায়গা দেবে? একটু চুপ থেকে তিস্তা বলেছিল, আমার বাবা মা যদি সম্মতি দেয় আমি রাজি, কিন্তু তোর বাড়িতে? আমার বাড়িতে আমি যা চাই তাই হয়। চুপচাপ খেয়ে দিয়ে শুভ তিস্তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। তনয়া দেবী দরজা খুলতেই শুভ বলে ওঠে, কাকিমা, আপনাকে মা ডাকার সুযোগ দেবেন? তনয়া দেবীও তিস্তার মতো একটু ঘাবড়ে গেলেও মুহূর্তেই বুঝতে পারেন শুভর কথা। সাথে সাথে উনি বলেছিলেন, তোমার বাবা মাকে আগে জানাও, ওনাদের আসতে বলো। তিস্তার সামনে দাঁড়িয়ে থাকলেও লজ্জায় রাঙা হয়ে যায়। ওই মুহূর্তেও না পারছিল চলে যেতে, না পারছিল দাঁড়িয়ে থাকতে। শুভর মা বাবা আর শুভর একমাত্র বোন এসেছিলেন এর এক সপ্তাহ পরেই। একটু গ্রাম্য হলেও খুব সহজ সরল মাটির মানুষ ওনারা। শুভর বাবা যতীনবাবুর একটা স্টেশনারি দোকান আছে, ব্যবসা ভালোই চলে। মা রূপা দেবী একজন গৃহবধূ, আর বোন স্নিগ্ধা এবার মাধ্যমিক দেবে, খুব মিষ্টি মেয়ে। এত সহজে তনয়া দেবী আর দীপকবাবুর সাথে মিশে গেলেন যেন কত কালের চেনা, কত রকম গল্প ওনাদের। তিস্তাদের বাড়ি আসার জন্য ওনারা 2-3 রকম মিষ্টি নিয়ে এসেছিলেন, সাথে তিস্তার জন্য একটা নস্যির ওপর সোনালি কাজ করা জামদানির শাড়ি। তনয়া দেবী এত সব দেখে চোখ কপালে তুলেছিলেন, কিন্তু রূপা দেবী শাড়িটা তিস্তার হাতে দিয়ে বলেছিল, এই তো আমাদের বাড়ির লক্ষ্মী, কবে যাবি রে মা? তিস্তা কিছু বলতে পারিনি সেদিন। দুফোঁটা আনন্দাশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়েছিল। আর চোখে তাকিয়েছিল শুভর দিকে। ওর চোখ দুটো খুশিতে চিকচিক করছিল। দুই বাড়ির সম্মতিতেই ঠিক করা হলো রেজিস্ট্রিটা আগে করে রাখা হবে, কারণ দুজনেরই নিজেদের গোছানোর জন্য একটু সময় দরকার। আর তাই আজ শুভ আর তিস্তার এনগেজমেন্ট। কাছের কিছু আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে এই অনুষ্ঠান হবে ঠিক হয়েছিল। সেই মতো ধৃতি, সোনালি, ঝিলামরা চলে এসেছে। প্রত্যেকের পরনেই শাড়ি। ওরা এসে দেখে তিস্তাকে ওর রুমে মেকআপ আর্টিস্ট সাজানোর জন্য এসেছে, তাই রুমের দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ পর রুমের দরজা খুলে বেরিয়ে এলো তিস্তা। সোনালি লাল পাড়ের জরির সাথে লাল আর সবুজের মিনে করা কাজের শাড়ি, সাথে মানানসই লাল কাজ করা ব্লাউজ, মাথায় আসল জুই আর গোলাপ দিয়ে খোপা করা, গলায় মানানসই গয়না, হাতে চুড়ি। এক কথায় অপরূপা লাগছে তিস্তাকে। সব বন্ধুরা মিলে ওকে ঘিরে ধরে নানা ঠাট্টা রসিকতা করতে থাকে। অন্যদিন হলে তিস্তা ঠিকই এসবের জবাব দিত, কিন্তু আজ যেন শব্দেরা ছুটি নিয়েছে। একটু লজ্জা লজ্জা মুখ নিয়ে মিটিমিটি হাসছে তিস্তা। এসবের মাঝে দীপকবাবু তাড়া দিলেন অনুষ্ঠান বাড়ি যাবার জন্য। শুভরা নাকি আগে ভাগে পৌঁছে গেছে ওখানে। যদিও তিস্তার মামা আর জেঠু আছেন ওনাদের আপ্যায়নের জন্য, কিন্তু আর দেরি করাটা শোভা পায় না। নয়ন গাড়ি নিয়ে অপেক্ষা করছে বাড়ির নিচেই। নয়নের বউ আর ওর ছোট্ট মেয়েটাও আজ নিমন্ত্রিত। তিস্তা গাড়িতে উঠে বসতে তনয়া দেবী বললেন, ধৃতি, তোমরা বরং তিস্তার সাথে যাও, অন্য গাড়িতে বাকি সকলে চলে যাবে। কিন্তু তুমি কখন যাবে মা? আমি সবার শেষে যাব, তুই যা। বাবা পেছনের গাড়িতে থাকবে, চিন্তা করিস না। নয়ন, তুমি তিস্তাকে নামিয়ে দিয়ে তোমার বউ আর পুচকেটাকে নিয়ে যেও। সোনালীরা উঠতেই নয়ন গাড়ি স্টার্ট দিল। নয়ন একটু যেন চুপচাপ, হয়তো মন মরাও। কারণটা তিস্তা আন্দাজ করতে পারছে। অনুষ্ঠান বাড়ির সামনে আসতেই হৈ হৈ করে শুভর কিছু বন্ধু আর ওর কাজিনরা ছুটে এলো। ঝিলামরাও নেমে পড়েছে ততক্ষণে। সবার শেষে গাড়ি থেকে খুব ধীর গতিতেই নামলো তিস্তা। নামার আগে সকলের চোখ এড়িয়ে নয়নকে উদ্দেশ্য করেও বলল, আমাকে ক্ষমা করে দিও নয়নদা। নিজের ক্ষণিকের ভালো লাগার জন্য সে সময় তোমাকে হয়তো আমি ইউজ করেছি। পারলে সেই ঘটনাগুলো ভুলে যেও। আর দাঁড়ালো না তিস্তা। ওর বন্ধুদের সাথে অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে গেল। মাহেন্দ্রক্ষণ উপস্থিত, ইতিমধ্যে সকলেই চলে এসেছে। রেজিস্ট্রারও হাজির। শুভকে দেখতে সত্যি আজ বড্ড ভালো লাগছে। একটা অফ হোয়াইটের উপর সোনালি কাজ করা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেও। এই তিস্তাই ওকে পছন্দ করে দিয়েছিল।
অন্যমনস্কভাবে এতক্ষণ শুভর দিকে তাকিয়ে প্রথম দিনের কথাগুলো মনে পড়ছিল তিস্তার। সময় মতো রেজিস্ট্রিটা হয়ে গেল। শুভর কাজিন বন্ধুরা আগে থেকে গোলাপের পাপড়ি জড়ো করে রেখেছিল এই মুহূর্তটার জন্য। রেজিস্টারে সই করতেই একগাদা পাপড়ি ওদের দিকে উড়িয়ে দিল ওরা। বন্ধুরা সব কেকের আয়োজন করছে, সেসব কেটে নতুন জীবনের স্বাগত জানালো সকলে। সবকিছু যেন বড্ড বেশি তাড়াতাড়ি হয়ে গেল। এত সুখ যে জীবনে আসবে এটা তিস্তা ভাবতেই পারেনি কখনো। শুভকে এখনো তিস্তা নিজের স্বামী হিসেবে ভাবতেই পারছে না। বড্ড অবাক হচ্ছে ও। কিভাবে যে সবটা তড়িৎ বেগে হয়ে গেল বুঝতে পারছে না তিস্তা। ফটোগ্রাফার প্রতিটা মুহূর্তের ফটো বন্দি করে নিচ্ছিলেন ওনার ক্যামেরায়। সকলে যখন নিজেদের মতন একটু ব্যস্ত, সেই মুহূর্তে শুভ তিস্তার কানের কাছে চাপা গলায় বলে উঠল, কি বলেছিলে যেন তোমরা? আমি গাম্বাট? তুমি তাহলে কি বলো তো? গাম্বাটনি। এখন থেকে এই গাম্বাটের সাথে তোমাকে সবকিছু শেয়ার করতে হবে, বুঝতে পেরেছ? সব কিছু। একটু মিচকে হাসলো শুভ। তিস্তা লজ্জায় দ্বিগুণ রাঙা হয়ে উঠল। শিহরণ হচ্ছে ওর শরীরে। এমন তো আগে ওর হয়নি কখনোই। এমনকি শুভর সাথে ভালো বন্ধুত্ব হবার পরও হয়নি। তবে আজ কেন জানে না তিস্তা, কিচ্ছু জানে না। শুভ একটু খোঁচা দিয়ে বলল, কি কিছু বলছো না যে? আজ থেকে তুমি আমার প্রেয়সী, সেটা বুঝতে পারছো তো? কি বলবো? আর আমাকে তুমি করে বলছিস কেন? বউকে তুমি করে বলার মজাই আলাদা। তুমিও প্র্যাকটিস করো। তিস্তা আর কিছু না বলে হেসে ফেলল। শুভ হঠাৎই বলে উঠল, একটু ওদিকে যাবে? এখন সকলে আছে এখানে, কি ভাববে? আরে আমি আমার বউয়ের সাথে অন্যদিকে যাচ্ছি, এতে এত ভাবাভাবির কি আছে শুনি? চলোই না, একটা উপহার দেবার আছে। তিস্তা একটু ভেবে নিয়ে বলল, বেশ। অনুষ্ঠান বাড়ির অন্য দিকটায় বেশ খানিক ফাঁকা জায়গা, লন মতো। রং বেরঙে নানা ফুল ফুটে আছে। ফুল দেখতে এতটাই মগ্ন ছিল তিস্তা যে ও খেয়াল করেনি শুভ কি করতে চলেছে। একটা আর্ট পেপারে তিস্তার একটা জল রঙে আঁকা পোর্ট্রেট ওর সামনে এগিয়ে হাঁটু গেড়ে বসে শুভ বলল, তোমাকে আমি কখনোই সেভাবে প্রেম নিবেদন করার সাহস পাইনি। পুরোটাই আমার কাছে স্বপ্নের মতো। তোমার মতো জলপরি প্রত্যেকটা মুহূর্ত আমি জল রঙে ফুটিয়ে তুলতে চাই। আমাকে সে সুযোগ দেবে তিস্তা নদী? অজান্তে তিস্তার চোখ থেকে দুফোঁটা জল পড়ল। প্রচণ্ড খুশি হলে মানুষ মনে হয় ভাষা হারিয়ে ফেলে। ওর নিজের পোর্ট্রেটটা নিয়ে শুভকে জড়িয়ে ধরল তিস্তা। দুটো হৃদয় এক হয়ে গেল আজ। আর কোনো অন্ধকার ওদের জীবনে আসবে না। ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু অল্প বয়সের কিছু ভুলের মাসুল সারা জীবন দিতে হয়। শুভর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের। তিস্তা নিজে না চিনলেও তনয়া দেবী দীপকবাবু চিনতে পেরেছেন এই হিরেটাকে। অন্যদিকে তিস্তার জন্যই জয় সুযোগকে কাজে লাগিয়ে কার্যোদ্ধার করতে চেয়েছিল। ফলস্বরূপ নিজের জীবনে বেঁচে থেকেও মরে আছে সে। আজকালকার দিনের ছেলে মেয়েদের মন বোঝা বড় দায়। বয়ঃসন্ধির সন্ধিক্ষণে কখন যে কি হয় কেউ বলতে পারে না। সব সময় বাবা মাদের দোষ বা সন্তানদের দোষ দেওয়া ঠিক না। বাবা মায়েরা কখনো বন্ধুর মতো, কখনো অভিভাবকের মতো সন্তানদের পাশে থাকুন। সব সময় জোরপূর্বক আটকে ভয় দেখিয়ে লাভ হয় না, তাতে হিতের বিপরীত হতে পারে। সন্তানদের ওই সময়গুলোতে ভুল না বুঝে কি চলছে মনে সেটা জানা খুব দরকারি। আরেকটা কথা এখানে আমি যোগ করতে চাই যে প্রত্যেকটা ছেলে মেয়েদেরও এগুলো বোঝা উচিত। কারণ এখনকার এই আধুনিক যুগে এসে না কোনো ছেলে মেয়ে কিন্তু এমন না যে অবুঝ। তারা অনেক স্মার্ট, তারা বাবা মায়ের থেকে অনেক বেশি বোঝে। তাই তাদেরও তো সতর্ক থাকতে হবে। আমি তো মনে করি এখনকার এই সোশ্যাল মিডিয়ার জগৎটা সত্যি বড্ড খারাপ। এখান থেকেই হয়তো ছোট ছোট ছেলেমেয়েরা বেশি খারাপ হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কখনো যেন ভুল পথে সন্তানরা পা না দেয়। সেটা যেমন বাবা মাদেরও খেয়াল রাখতে হবে, তেমনি প্রত্যেকটা ছেলে মেয়েরও নিজেদের সতর্ক রাখতে হবে। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।